মাওলানা মামুনুল হক সাহেবের এক বক্তব্যে এই কথা বলা, আপনাকে মানতে, আপনাকে শ্রদ্ধা করতে স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম করেছেন। আপনি আমাদের শাসক। তিনি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে এই ধরনের কথাও বলছেন, যেটা অনেকটা কফিলউদ্দিন সরকারের মসজিদ উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনাকে আপনি একজন জান্নাতি মহিলা বলা যেরকম অনেকটা কাছাকাছি এরকম অর্থেই দাঁড়ায়। তো আমাদের মুরব্বীদের তরফ থেকে না শুকরানা মাহফিলে উপস্থিতি, না গণভবনের কোনো অনুষ্ঠানে উপস্থিতি, না কোনো এমপির বাসায় নিয়মিত যোগাযোগ, এগুলার কিছুরই সুযোগ আসলো না। তারপরও আমাদের আওয়ামী লীগের আজ্ঞাবাহী হওয়ার তকমাটা শুধু এই জন্যই কি হবে, হক ও বাতিল কে সাথ क्या सुलह, अगर तुम उनके साथ सुलह करोगे तो तुम बातिल बन जाओगे, वो हक बन जाएंगे। সেগুলো সাহেব হুজুর খেলাফত মজলিসকে নিয়ে আওয়ামী লীগে যোগদান করেন এবং সেটার কিন্তু পুরো ডকুমেন্ট আমাদের কাছে আছে। হযরত মুফতি সাহেব হুজুর সেগুলো সাহেব হুজুরের জানাজা অংশগ্রহণ করেছেন 92-93-তে। মুফতি সাহেব হুজুর আর সেগুলো সাহেব হুজুরের মধ্যে বিরোধ দূরের কথা, কখনো মতভিন্নতাও দেখি নাই। বিরোধের সূত্রপাত হয় যখন নাকি 96-তে গভর্নমেন্টে আসা আওয়ামী সরকারের শেষের দিকে এসে সেগুলো সাহেব হুজুর যখন নাকি 4 দলীয় জোটে অংশগ্রহণ করেন, জোটবদ্ধ রাজনীতি শুরু করেন। সেগুলো সাহেব হুজুরকে আমরা একাধিকবার বলতে শুনেছি, ছাত্র রাজনীতি এটা ক্ষতিকর, এ ব্যাপারে আমার কোনো দ্বিমত নাই। তাকেও যদি তোমরা প্রশ্ন করো যে তাহলে আমি ছাত্র মজলিস কেন করলাম, আমি ছাত্র মজলিস করছি যে হতবাগার ছাত্র রাজনীতি করার দরকার সে যেন এটাতে আসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আজকে সাম্প্রতিকের এই পর্বে আপনাদেরকে আমি আলামিন আলম আবার স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের চলমান এই পর্যায়ে আমরা আজকে একটি ভিন্ন ইস্যুতে কথা বলতে এসেছি, যে এই বিষয়গুলো আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। অনেকেই জেনেছেন বিভিন্ন অনলাইন মাধ্যম থেকে বা বিভিন্ন কথায় থেকে, বিভিন্ন জায়গা থেকে। দর্শক, আজকে আমরা জামিয়া রহমানিয়া নিয়ে কথা বলতে এসেছি। আমরা আজকে জামিয়া রহমানিয়া আরাবিয়ার প্রাঙ্গণে আছি, যেটা এখন বর্তমানে 10তলা বিল্ডিং নামে পরিচিত আমাদের অনেকের কাছেই। আমরা এখানে এসেছি। সাম্প্রতিক সময়ে আমরা মাওলানা মামুনুল হক সাহেবের একটি মহফিলের একটি কথাকে সামনে এসেছে, যেটা আমাদের সকলেরই দৃষ্টিগোচর হয়েছে, যেটা 13ই জানুয়ারিতে উনি মহফিলে 4টি প্রস্তাবনা দিয়েছেন জামিয়া রহমানিয়া নিয়ে। আমরা যারা অনেকেই এই ঘটনাকে জানি না বা জানছি না, তাদের জন্য একটু যদি আমরা পেছনে ফিরে তাকাই, মূলত আসলে জামিয়া রহমানিয়ার শুরুর যেই জায়গাটা, সেই জায়গা থেকে যদি আমরা একটু ফোকাস করি, মূলত আসলে এটার শুরুর জায়গাটা মূলত জামিয়া রহমানিয়ার যে পার্ট, এটা মূলত লালবাগ থেকে চলে আসা। মানে লালবাগ যে মাদ্রাসা ছিল, আমরা যাকে চিনি লালবাগ মাদ্রাসা হিসাবে, সেখান থেকে এটা শুরু। ওখানকার একটা যেই সিচুয়েশন তৈরি হবে, একটা অবস্থা তৈরি, অবস্থার প্রেক্ষিতে ওস্তাদগণ যখন চলে আসেন বাহিরে, পরবর্তীতে 1986 সালের পরবর্তীতে তারা মোহাম্মদপুরে এসে এই জামিয়া রহমানিয়াকে প্রতিষ্ঠা করেন। এটা অনেক বড় একটা ঘটনা। জাস্ট আপনাদের একটু নলেজে দেওয়ার জন্য এতটুকু ঘটনাকে আমরা সামনে নিয়ে আসলাম। আমরা আজকে এই ঘটনাগুলো এত বেশি চর্চিত হয়েছে সব দিকেই, অনেকেই আপনারা আশা করছেন আসলে আমরা কখনোই এই জামিয়া রহমানিয়ার পক্ষ থেকে কোনো কথা কখনোই শুনিনি, তারা কখনো অনলাইনেও কোনো কথা বলেননি। কিন্তু এখন হয়তো বা সময় এসেছে আসলে কথাগুলোকে মানুষের সামনে নিয়ে আসার জন্য, মানুষকে জানানোর জন্য, মানুষকে সচেতন করার জন্য আসলে ঘটনাটা কী ছিল। আমরা হয়তো অনেক সময় এক পক্ষের কথা শুনে কোনো মন্তব্য করে ফেলি, তো সেটা কখনোই কাম্য নয়। আমরা আজকে এই জন্যই এখানে এসেছি, এবং আমাদের সাথে যিনি আজকে আমাদের সম্মানিত অতিথি এবং অতিথি হিসেবে আমাদের সাথে যিনি আছেন, তিনি হচ্ছেন জামিয়া কোরআনিয়া লালবাগের প্রবীণ মুহাদ্দিস মাওলানা আল্লামা আব্দুর রহিম দামাত বরকাতুমের সুযোগ্য সাহেবজাদা, এবং আমরা যাকে আরেকজন ব্যক্তি, পৃথিবীর বর্তমানে অনেক বিখ্যাত ব্যক্তি, আমরা সবাই তাকে চিনি, সবার শ্রদ্ধার প্রাপ্ত মাওলানা তকি উসমানী সাহেব, তার সুযোগ্য শাগরেদ আমাদের সাথে উপস্থিত আছেন। এবং বর্তমানে যে জামিয়া রহমানিয়া, এই রহমানিয়ার নায়েবে মুফতি এবং নায়েবে মোহতামিম, দেশ বরেণ্য ফকি, বিশিষ্ট গবেষক এবং আলেমে দিন মুফতি সাইদ আহমদ দামাত বরকাতুম, ওনার কাছ থেকে, মাদ্রাসার পক্ষ থেকে, ওনাদের পক্ষ থেকে আমরা এই কথাগুলোকে শুনবো, যে কথাগুলোকে আমাদের অনেকের মাঝে প্রশ্ন হিসাবে আছে, অনেকের মাঝে চাওয়া হিসাবে আছে, অনেকের মাঝে জানার আগ্রহ, কৌতূহল। আমরা চেষ্টা করব এই কৌতূহলগুলোকে মেটানোর জন্য, এবং এই যে লম্বা সময়ের একটা অমীমাংসিত বিষয়, যেটা এখনো সমাধান কোনোভাবেই হয়নি বা কোনো দিকেই হয়নি, আমরা চেষ্টা করব তাদের কাছ থেকে এই বিষয়গুলোকে সবার সামনে খোলাসা করে কথা বলার জন্য। আজকে আমরা তার সাথে কথা বলবো, মুফতি সাইদ আহমদ দামাত বরকাতুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমরা অনেক কথা শুনেছি, অনেক কিছু শুনি, বাহির থেকে অনেক কিছু শোনা যায়। আসলে ভেতরের গুলো, যারা আপনারা ভেতরে আছেন বা ভেতরে থাকেন, তাদের সাথে বাহিরের কথাগুলো অনেকের কিছুই মিল থাকে না, আবার অনেক সময় কিছু মিলও থাকে। আসলে আমরা চাই যে মানুষ, যেহেতু দুটোই বড় দিনই প্রতিষ্ঠান, দিন দুই জায়গা থেকেই হাজার হাজার ওলামা একরাম বাহির হচ্ছেন, বিদেশের বিভিন্ন জায়গায় চলে যাচ্ছেন, আপনারা দুই জায়গায় খেদমত করছেন।
আমরা তো সবসময় চাই যে দিনের খেদমত হোক, দিন হোক বা দিনের মেহনত হোক। তো আমরা সেই জায়গা থেকে যে একটা মানুষের মাঝে একটা বিভ্রান্তি, এর পক্ষে ওর পক্ষে এরকম একটা কথা বা যে প্রচলিত কথাগুলো আছে, আমরা মূলত আজকে এইগুলোর একটু আলোচনা আপনাদের কাছ থেকে শুনতে চাই। এবং আমার বিশ্বাস এটা নিয়ে আমরা যারা এটার সাথে সম্পৃক্ত বা সম্পৃক্ত নাও, সবাই এটা উৎসুক অবস্থায় আছে যে আসলে জামিয়া রহমানিয়া 10তলা বিল্ডিং যেটা, বা মুফতি মনসুরুল হক সাহেবের যে প্রতিষ্ঠান, তাদের বক্তব্য কি? আপনারা কখনোই বলেননি, আমাদের কেউ বলেননি, বা অনলাইনে কোথাও বলেননি। আমরা সেই জায়গা থেকে প্রথম প্রশ্ন যদি করতে চাই, প্রথম প্রশ্নটা আসলে এটার প্রতিষ্ঠাতাকে, জামিয়া রহমানের প্রতিষ্ঠাতাকে। জামিয়া রহমানিয়া আরাবিয়া এর প্রতিষ্ঠাতা কাল তো আমরা যেটা 1986 সালে তার প্রতিষ্ঠা হয়, কিন্তু প্রতিষ্ঠা শুরুতে জামিয়া রহমানিয়া আরাবিয়া অর্থাৎ লালবাগ থেকে সেগুলে সাহেব হুজুর, মুফতি মনসুরুল হক সাহেব হুজুর, হেফজুর রহমান সাহেব এবং আরও কিছু ওস্তাদ, আজগর আলী সাহেব এবং বক্তা মাওলানা আব্দুল গাফফার সাহেব, ওনাদের মতো বুজুর্গরা যখন লালবাগ থেকে হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ এবং আমিনী সাহেব ওনাদের ওই সময় থেকে আলাদা হয়ে যান, আলাদা হওয়ার পরে ওনারা চলে আসেন মোহাম্মদপুরে মোহাম্মদিয়া হাউজিং লিমিটেডের যিনি উদ্যোক্তা হাজী সিরাজউদ্দৌলা সাহেবের আহ্বানে এবং হাজী সিরাজউদ্দৌলা সাহেবের যে ওখানে নূর মসজিদের অপোজিটে ওখানে কয়েকটা বাড়ি, নির্মাণাধীন বাড়ি ছিল, সেখানে ওনারা ওঠেন প্রথম। হাজী সিরাজউদ্দৌলা সাহেব ওনাদেরকে স্বতন্ত্র জায়গা দিবেন এবং সেখানে জামিয়া নিজের নিয়ম অনুযায়ী দাঁড়াবে, হাজী সিরাজউদ্দৌলা সাহেব সহযোগী হিসেবে থাকবেন, এই প্রতিশ্রুতিতে ওনারা এখানে এসেছেন। এবং তখন কিন্তু তার নাম ছিল জামিয়া মোহাম্মদিয়া আরাবিয়া। কিন্তু হাজী সিরাজউদ্দৌলা সাহেবের সঙ্গে যে সকল প্রতিশ্রুতির ভিত্তিতে ওনারা এসেছেন, ঠিক যতদিন যায় ওই প্রতিশ্রুতি বাস্তবায়নটা ততটা আশাটা ক্ষীণ হয়ে যায়। অবশেষে ওনারা দেখলেন যে একে তো যে সকল সুযোগ সুবিধা স্বতন্ত্র জায়গা দেওয়ার কথা সেটা উনি দিচ্ছেন না, অপরদিকে মাদ্রাসার অভ্যন্তরীণ বিষয়েও উনি ভালো হস্তক্ষেপ করতেছেন, যেটা মাদ্রাসার সাধারণ শিক্ষা দীক্ষার ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়ে যায়, বাধা সৃষ্টি করে। যার ফলে ওনারা সিদ্ধান্ত নেন এই জামিয়া ওখানে আর সম্ভব হবে না, তার জন্য পৃথক জায়গা তালাশ করার। এখানে একটা ছোট প্রশ্ন, যে আপনার ওখান থেকে যারা বের হয়ে এসেছিলেন, সাইকুল রহমতুল্লাহ থেকে শুরু করে সবাই 5-6 জন বা আরো একটু সংখ্যা বেশি, সবার নাম যদি নিয়ে আসে, সবাই কি একত্রেই শুরু করেছিলেন, নাকি এরকম কেউ ছিলেন দূরে তাদেরকে আবার ডেকে নিয়ে আসা হয়েছে, এরকম কোনো ঘটনা আছে কিনা এখানে? অবশ্যই আছে, অবশ্যই আছে। আমরা তো জানি যে হাজী সাহেবের আহ্বানে হাজী সাহেবকে এই ক্ষেত্রে উৎসাহ দান করছেন মৌলানা আবুল কালাম সাহেব পরে হাজী সাহেব যোগাযোগ করছেন মুফতি সাহেব হুজুর ওনাদের সঙ্গে। মুফতি সাহেব হুজুর তিনি মঈনপুরের হুজুরকেও ডেকেছেন, সেগুলো সাহেব হুজুরকেও সংবাদ দিয়েছেন যে মোহাম্মদপুরে আমরা মাদ্রাসা শুরু করতে পারি, এর জন্য আমরা চেষ্টা করব। আমরা যতটুকু শুনেছি আমাদের মুরব্বীদের মুখ থেকে, এমনকি যাদেরকে প্রতিনিধি হিসাবে, দূত হিসাবে মুফতি সাহেব হুজুর সেগুলো এসে হুজুর কাছে পাঠিয়েছেন, এনারা এখনো আছেন। এর মধ্যে সেদিনও একজন বলে গেলেন, মাওলানা নিয়ামতুল্লাহ আল ফরিদি সাহেব গিয়েছেন, মুফতি সাহেব হুজুর পাঠিয়েছেন। তারপরে আমাদের মাওলানা আব্দুল কাইম আল মাসুদ সাহেব, যিনি আমাদের এখানে একজন মুহাদ্দিস, তিনিও ছিলেন। এবং ধানমন্ডি 15 নম্বর ঈদগাহ মসজিদের খতিব মাওলানা মুনাওয়ার সাহেব, যিনি ইন্তেকাল করে গেছেন গত বছর, ওনাদেরকে দিয়ে মুফতি সাহেব হুজুর সেগুলো সাহেবকে মোহাম্মদপুরে আসার জন্য অনুরোধ করেন। তখন সম্ভবত উনি আজিমপুরে থাকতেন। আজিমপুরে তো হুজুরের বাসা ছিল। তো একাধিকবার অনুরোধের পরে, আশ্বস্ত করার পরে হুজুর এসে যোগদান করেন, আশ্বস্ত হন, সেইভাবে শুরু হয়। হুজুর মুরব্বী ছিলেন, এর মধ্যে তার কোনো প্রশ্ন নাই। তো হুজুরকে নিয়ে ওনারা শুরু করেন। তো মোহাম্মদিয়া থেকে ওনাদের যখন অন্যত্র যাওয়ার প্রয়োজন দেখা দিল, তখনও আবার জায়গা তালাশ করার ক্ষেত্রে আমরা যতটুকু জানি, আমাদের সেই মাওলানা আব্দুল কাইম আল মাসুদ সাহেব এবং ওনাদেরকেই মুফতি সাহেব হুজুরের দিক সেদিক তালাশের জন্য পাঠাইলেন। ঘটনাক্রমে সেখানে ওনারা এসে 7 মসজিদের পাশের এই জায়গাটা দেখলেন। হাজী নূর হোসেন সাহেব তখন এখানে আলীনুর রিয়েল এস্টেট নাম করে এখানে প্লট বিক্রি করতেছিলেন, ওনার সঙ্গে ওনাদের দেখা হয়। এর মধ্যে আরেকটা ঘটনা ঘটে যে হাজী নূর হোসেন সাহেব এবং মোহাম্মদ আলী সাহেব, এনাদের দুইজনের পীর সাহেব ছিলেন নুরুদ্দিন গওহরপুরী সাহেব হুজুর। গওহরপুরী সাহেব হুজুর স্বপ্নে দেখলেন যে 7 মসজিদের এই পাশে অনেক টুপিওয়ালা ঘোরাফেরা করতেছে, যার ফলে গওহরপুরী সাহেব পৃথকভাবে ওনার 2 মুরিদকে বলে রাখছেন যে এই জায়গাটাতে আমি এরকম দেখলাম, তোমরা এই জায়গাটা মাদ্রাসা করো। একদিকে মাদ্রাসার জায়গার তালাশ,
অপরদিকে ওনাদের মুর্শিদের এই ধরনের স্বপ্ন, এই দুইটা মিলে ওনারা রাজি হয়ে যান যে এখানে মাদ্রাসা করবেন এবং জায়গা ওয়াকফ করবেন। ওয়াকফ করার আগে মাদ্রাসাটা বসবাসের উপযোগী হওয়ার আগ পর্যন্ত, বিল্ডিং নির্মাণ হওয়ার আগ পর্যন্ত আলীনুর রিয়েল এস্টেটের 4টা নির্মাণাধীন ভবন ছিল। সেই নির্মাণাধীন ভবনে যেন তেন করে ব্যবস্থা করে দেওয়া হয়েছে সেখানে 1988 সালে। তার মানে 86-তে যখন মোহাম্মদিয়া হাউজিং এ জামিয়া মোহাম্মদিয়া নামে শুরু হলো হাজী সাহেবের ওখানে, সিরাজউদ্দৌলা সাহেবের ওখানে, পরবর্তীতে 88-তে এসে এখানে হাজী নূর সাহেব এবং হাজী মোহাম্মদ আলী সাহেবের সাথে সম্পৃক্ত হয় এবং ওনারা তখনই স্থানের ব্যতিক্রমের মাধ্যমে নামও আলাদা চয়েস করা হয় জামিয়া রহমানিয়া আরাবিয়া। পুরোটা সময় আমাদের শাইখ আজিজুল হক রহমতুল্লাহ উনি ছিলেন সাথে। তখন ওনার কি ভূমিকা ছিল এখানে? আমরা যতটুকু জানি যে মুফতি সাহেব খুব ইয়াং ছিলেন ওই সময়, বয়স যুবক ছিল। উনি খুব সাংগঠনিক, যেটাকে বুঝায় যে খুব দৌড়ঝাঁপ করা বা কাজগুলোকে করা, আঞ্জাম দেওয়া, এগুলো কর্মচঞ্চল ছিলেন। জি জি, আমরা যতটুকু জানি যে হাজী জামিয়া রহমানিয়ার যে পরবর্তীতে যে রেজিস্ট্রেড কমিটি গঠনতন্ত্র অনুযায়ী, সেই কমিটির যিনি সভাপতি তথা নুরানি ওয়াকফ স্টেটের জনাব মরহুম মোতাওয়াল্লি ইঞ্জিনিয়ার আব্দুল মালিক সাহেব, সেই ইঞ্জিনিয়ার আব্দুল মালিক সাহেব মাহমুদিয়া থেকেই যুক্ত ছিলেন এবং সেই সূত্রে যখন ইনারা চলে আসলেন, ইঞ্জিনিয়ার আব্দুল মালিক সাহেব এবং লালবাগ মাদ্রাসা থেকে যখন আসেন, লালবাগ মাদ্রাসা যখন ছিল তখন লালবাগ মাদ্রাসায় একজন কমিটির গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন হাজী আলহাজ আহমদ ফজলুর রহমান রাজা মিয়া সাহেব। তো রাজা মিয়া সাহেবরা আমাদের এই মুরব্বীদের সঙ্গে ছিলেন। সেই হিসাবে ওনারা যখন জামিয়া রহমানিয়া নামে এই প্রতিষ্ঠান সাত মসজিদের এখানে পাশে করবেন এটা সিদ্ধান্ত নিলেন, তখন ওনারা ওনাদের মতো করে একটা গঠনতন্ত্র তৈরি করলেন। সেই গঠনতন্ত্রে কমিটির একটা রূপরেখা দাঁড় করানো হলো, কারা প্রতিষ্ঠাতা হবেন সেই বিষয়গুলো আসছে এবং সেগুলো 1988 সালেই জয়েন্ট স্টক কোম্পানি থেকে সেটাকে আবার ওনারা রেজিস্ট্রি করে নেন। আচ্ছা, এই যে সংঘ স্মারক, এটা 1988 সনের 2রা অক্টোবর 1988। এই যে গঠনতন্ত্র ওনারা তৈরি করেন, আমরা জানি, যতটুকু জানতে পারছি, এই গঠনতন্ত্র সেগুলো সাহেব হুজুর তৈরি করিয়েছেন খেলাফত মজলিসের তখনকার সময়ের নায়েবে আমির মাওলানা ইসহাক সাহেবকে দিয়ে। ইসহাক সাহেব একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, একটা সময় ক্যাবিনেট মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং সম্ভবত এক আলিয়া মাদ্রাসার শিক্ষকতা কিংবা অধ্যক্ষের পদে উনি ছিলেন। তো তিনি খসড়া করেছেন, যার পর সেটাকে রেজিস্ট্রেশন করে নেওয়া হয়। সেই গঠনতন্ত্রের মধ্যে যে কমিটির রূপরেখা এখানে দাঁড় করানো হয়েছিল, কমিটির সদস্য এখানে ছিলেন 10 জন। এই 10 জন কমিটি ছিলেন। এই 10 জন কি প্রথম কমিটি মেম্বার? আমাদের দলিল দস্তাবেজ, আমরা কাগজপত্র যতটুকু পাই, ডকুমেন্টে আমরা দেখতেছি এই 10 জন প্রথম কমিটি মেম্বার এবং ওনারাই প্রতিষ্ঠাতা হিসেবে। এখানে গঠনতন্ত্রেই ওনাদের যে উপরে লেখা আছে, আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ অত্র সংঘ স্মারকের আলোকে জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসার প্রতিষ্ঠা ও পরিচালনার্থে স্বীকৃত হইয়া অত্র সংঘ স্মারকে স্বাক্ষর করিলাম। সেখানে 10 জনের নাম আছে। হাজী আব্দুল মালিক সাহেব সভাপতি, সেগুলো আইজুল হক রহমতুল্লাহ, শেখ হাজী আব্দুল মতিন সহসভাপতি, মৌলানা ইসহাক সহসভাপতি, হাফেজ মুজাম্মিল হক সম্পাদক, জনাব মৌলানা আব্দুল গাফার রইস প্রিন্সিপাল, জনাব হাজী আহমদ ফজলুর রহমান কোষাধ্যক্ষ, জনাব মৌলানা মাহমুদুল্লাহ সদস্য, জনাব প্রফেসর হামিদুর রহমান সদস্য, জনাব মৌলানা আলী আসগর সদস্য। এই 10 জন। তাতে আমরা দেখতেছি এটা। অপরদিকে এই তো হলো পরিচালনা পরিষদের রূপরেখা আমরা দেখলাম, কিন্তু মাদ্রাসার অভ্যন্তরীণ ব্যবস্থাপনা এটা শুরু থেকেই অঘোষিতভাবে মুফতি মনসুরুল হক সাহেব তিনি এই ব্যবস্থাপনার প্রধান ছিলেন। বেতনাদি দেওয়া, কালেকশন করা, এরপরে ভবন নির্মাণ কাজ আগে বাড়ায় নেওয়া, এই বিষয়ে। আর দ্বিতীয় ব্যক্তি শিক্ষা দীক্ষার বিষয়টার দায়িত্বে ছিলেন বর্তমানে আমাদের জামিয়া রহমানিয়া যিনি প্রিন্সিপাল হযরত মাওলানা হিফজুর রহমান মমিনপুরি হুজুর, যিনি লালবাগ মাদ্রাসার দীর্ঘদিনের মুহতামিম হযরত মুহাদ্দিস হিদায়াতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি শাইখুল হাদিস সাহেব হুজুরের উস্তাদ ছিলেন।
এখানে একটু জানতে চাচ্ছি যে যে একটু আগে যে কথাটা বলেছিলেন যে মুফতি মনসুর হক সাহেব তিনি কিছু কিছু বিষয় দেখতেন, এই বিষয়গুলো কি উনি একা একাই উনি কি একা একাই দেখতেন নাকি এটা কোনো কমিটির সিদ্ধান্ত ছিল? কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রথম প্রিন্সিপাল হন মাওলানা আব্দুল গাফফার সাহেব, দ্বিতীয় প্রিন্সিপাল হন মাওলানা আলী আসগর সাহেব। 1992-তে গিয়ে তৃতীয় প্রিন্সিপাল নিযুক্ত হন হযরত মাওলানা শাহুল হাদিস আল্লামা আইজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি। এবং প্রত্যেক প্রিন্সিপালের সময় প্রিন্সিপালের নামে ছিলেন, কিন্তু ইহতিমামের কাজটা পরিপূর্ণভাবে আঞ্জাম দিতেন মুফতি মনসুরুল হক সাহেব। এমনকি যখন থেকে আলী আসগর সাহেব প্রিন্সিপাল ছিলেন, মুফতি সাহেব হুজুর ছিলেন নায়েবে মুহতামিম। শাহুল হাদিস সাহেব যখন প্রিন্সিপাল, তখনও মুফতি সাহেব হুজুর ছিলেন নায়েবে মুহতামিম। কিন্তু মুফতি সাহেব তো কোনো একটা জায়গায় পরিচিতিতে শাইখুল মানে আজিজুল হক রহমতুল্লাহ আলাইহিকে তিনি এর প্রতিষ্ঠাতা এরকম কিছু একটা বলেছেন বা পরিচয় করিয়েছেন, এই বিষয়টা কি আপনাদের জানা আছে কিনা? এটা আপনারা শুনলেন কোত্থেকে? এটা মানুষ বলেছে, মানুষের কথা থেকে শুনে সেই জায়গা থেকে এরকম কোনো কিছু আছে কিনা? আমরা শুনেছি, এটা শুনলাম এই যে গত 13ই জানুয়ারি মাওলানা মামুনুল হক সাহেব বসিলার দিকে যে মাহফিল করলেন, সেখানে উনি এই কথাটার একটা হাওয়ালা টানলেন। আচ্ছা, তো আরবি একটা পরিচিতি তৈরি করিয়েছেন, যাকে দিয়ে তৈরি করিয়েছেন তিনি আমাদেরই ক্লাসমেট ছিলেন, মাওলানা রিয়াজুল ইসলাম। ওনার হাতের লেখা ভালো ছিল, তখন তো হাতে লিখে তারপরে সেটাকে করা হইতো, ফটো অফসেট নিয়ে ছাপানো হইতো। তো সেটা পরবর্তীতে প্রচার করা হয়েছে কিনা সেটা আমরা ঠিক জানি না, ওটার কোনো কপি আমাদের কাছে নাই। আমরা এটার রেফারেন্সটা ওনার কাছ থেকেই শুনছি, কিন্তু সেটা শুনলে হয়ে থাকলে এতটুকুই। কিন্তু তাই বলে এটা কোনোদিন দালিলিক কোনো প্রমাণ হিসাবে হওয়ার যোগ্যতা এটা অর্জন করে নাই, এবং এটা দালিলিক প্রমাণ হিসাবে লেখাও হয় নাই। আপনি জানেন যে দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতাদের মধ্যে হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহিকেই বলা হয়। তো দালিলিক ভাবে তো কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি একক প্রতিষ্ঠাতা না, কিন্তু হযরতের পরিচিতি সেই। এখন আরব বিশ্বের জন্য পরিচিতি লেখা, আরবিতে পরিচিতি লেখা হয়ে থাকলে সেখানে শাহুল হাদিস সাহেব হুজুরের পরিচিতি ছিল, সেজন্য ওনার নাম ব্যবহার করা হয়েছে। তাই বলে অন্যদের নাম তো এখানে কি হয়ে যায় না, বাদ পড়ে যায় না। একমাত্র প্রতিষ্ঠাতা এরকম তো এটা তো বুঝায় না। আর আরেক কথা আছে এখানে, এদের একমাত্র প্রতিষ্ঠাতা কিংবা প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃতি পাওয়া, এটা ওনারাও ধারণা করেন নাই। যার ফলে এই বসিলায় 17ই জানুয়ারির মাহফিলের আগে ওনারা তো আমাদের কমিটির দীর্ঘ 21 বছরের মামলা কি করছেন, মোকাবেলা করেছেন। কোথাও তো ওনারা এই কাগজটা পেশ করে বলেন নাই যে শাহুল হাদিস সাহেব রহমতুল্লাহ আলাইহি কিন্তু এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা। এটা আমাদের জানা নাই যে ওনারা পেশ করছেন, কিংবা এখনও সামনে যদি নাকি আইনের মোকাবেলা ওনাদের করতে হয়, ওনারা এটাকে পেশ করবেন কিনা আর আইন আদালতে এটা গ্রহণযোগ্য হবে কিনা, আমার মনে হয় এটার এমন গ্রহণযোগ্যতা নাই। আর একটা কথা হলো যে আমরা শাহুল হাদিস সাহেব হুজুর স্বাক্ষর করা এবং হুজুরের দ্বারা হুজুরের সহ থেকে যেই প্রতিষ্ঠাতার তালিকা তৈরি করা, সেটা ওনার সন্তানদের কাছে রেফারেন্স হবে না, ও হয়ে যাবে মুফতি মনসুরুল হক সাহেব কোন ছাত্রকে দিয়ে একটা লেখাইলেন এটা আমাদের কাছে অবাক করার মতো বিষয় লাগে। এটা কেন হবে? ওনাদের কাছে তো রেফারেন্স হবে ওনাদের পিতা হযরত শাহুল হাদিস সাহেব রহমতুল্লাহ আলাইহি যে গঠনতন্ত্র তৈরি করিয়েছেন, যেটাতে হযরতের সাইন আছে, যেটা জয়েন্ট স্টক কোম্পানি থেকে কি করা, রেজিস্ট্রি করা, এটাকে প্রমাণ হিসেবে পেশ না করে, এটাকে উল্লেখ না করে ওনারা মুফতি সাহেব হুজুর কোন ছাত্রকে দিয়ে কি লেখাইলেন আরবিতে এতদিন পরে সেটা বলতেছেন। তারপরে এটা যদি কোনো ভিত্তি থাকে, ওনারা সামনে যদি আইনি কোনো ইয়েতে পেশ করতে পারেন, করেন। তাহলে আসলে যদি এরকমই হয় যে মুফতি মনসুর সাহেব কমিটির পরামর্শক্রমে তিনি প্রশাসনিক বিষয়গুলো দেখছিলেন বা শাহুল হাদিস রহমতুল্লাহ দায়িত্বপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল এবং শাহুল হাদিস রহমতুল্লাহ তৃতীয় মুহতামিম ছিলেন 92 সালের দিকে, তো তার মানে ব্যাপারগুলো আগে থেকেই হচ্ছিল। কিন্তু তাহলে আসলে দ্বন্দ্বের মৌলিক কারণটা কি ছিল? যখন থেকে মুহতামিম মুফতি সাহেব হুজুর তার বহু আগ থেকে নায়েবে মুহতামিম, শুরু থেকেই। একটা সময় যখন মাহমুদিয়ায় শুরু হয়, কাগজপাতি এরকম গোছানো হয় নাই, তখন কিন্তু অঘোষিতভাবে মুফতি মনসুরুল হক সাহেব মুহতামিমের দায়িত্বই পালন করতেন। কিন্তু হুজুরের বয়স সেই পদের সাথে ম্যাচিউর না হওয়ার কারণে ওনাকে পরে নায়েবে মুহতামিম পদে রেখে কাজ চালিয়ে নেওয়া হইতো।
আচ্ছা, তাহলে আসলে মৌলিক দ্বন্দ্বের কারণটা কি হলো? আর মুফতি মনসুরুল হক সাহেবের সাথেই কেন দ্বন্দ্বের এতগুলো কথা আসে বা আসতেছে? আর পক্ষে বিপক্ষে কারা থাকতো? ওই সময় তো মাদ্রাসায় অনেকেই ছিলেন তাদের মধ্যে থেকে। দেখেন, জামিয়া রহমানিয়ার সাথে আমার সম্পর্ক ছাত্র হিসেবেও ছিল, আর শিক্ষকতার সূত্রে তো আলহামদুলিল্লাহ এখনো আছি। আমরা যখন জামিয়া রহমানিয়ায় আমি মিশকাত এবং দাওরা পড়ি, আলহামদুলিল্লাহ সে সময় কিন্তু সেগুলো এসে হুজুর কি হন, মোহতায়েম হন। আচ্ছা। আমি 92 সন থেকে জামিয়া রহমানিয়ায় শিক্ষার্থী হিসেবে ভর্তি হই এই মিশকাত জামাতে। জি। তো মিশকাত জামাতে যে বছর ভর্তি হই, সেটা আলী আসগর সাহেব রহমতুল্লাহের শেষ সময়ে ছিল। আমরা শুরুতে অল্প কয়েকদিন হুজুরের এহতেমামে ছিলাম। আমার খেয়াল পড়ে যে আমাদের ভর্তি ফর্মগুলোতে রয়েছে স্বাক্ষর আলী আসগর সাহেব করেছেন। এরপরে কিন্তু কি হয়, আলী আসগর সাহেব চলে গিয়ে মিরপুর 14 নম্বরে জামিউল উলুম মাদ্রাসায় মোতায়েম হন, আর এখানে জামিয়া রহমানিয়াতে মোতায়েম হলো শাইখুল সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি। তো শাইখুল সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহিকে আমরা দেখেছি মোতায়েম হিসেবে। আমার 1992 থেকে নিয়ে 93 পর্যন্ত আমি 2 বছরই এখানে পড়াশোনা করছি। মাঝখানে 3 বছর আমি ইফতা কোর্স করার জন্য করাচি চলে গেছি। করাচি থেকে আমি ইফতা কোর্স শেষ করে আসে 1997 শেষ থেকে কিন্তু আমি জামিয়া রহমানিয়াতে শিক্ষক হিসেবে যোগদান করি। জি। তখনও শাইখুল সাহেব হুজুর মোহতামিম এবং মুফতি মনসুরুল হক সাহেব নায়েবে মোহতামিম। আমরা কিন্তু ওই প্রথম 2 বছরে 92-93-তে মুফতি সাহেব হুজুর আর শাইখুল সাহেব হুজুরের মধ্যে বীরত্ব দূরের কথা, কখনো মতভিন্নতাও দেখি নাই। এরপরে যখন 1997 শেষের দিকে এসে যখন নাকি আমি শিক্ষক নিয়োগ হই, সেখানে মুফতি মনসুরুল হক সাহেব প্রস্তাব করেছেন, শাইখুল সাহেব হুজুর অনুমোদন করেছেন। মুফতি সাহেব সেই রেফারেন্স টেনেই কিন্তু আমাকে মাদ্রাসায় ডেকেছেন। বলছেন যে আমরা হুজুর এবং মঈনপুর হুজুর তখন শিক্ষা সচিব ছিলেন, আমরা দুজনে তোমার কথা শাইখুল সাহেব হুজুরের কাছে প্রস্তাব করছি, হুজুর সম্মতি দিয়েছেন, তুমি শুরু করো। এই ছিল শুরু। আমরা আরেকটা এই বিষয়টা জেনেছি বা শুনি, আমরা সবসময় শুনি যে মুফতি সাহেব হুজুর শাইখুল হাদিস সাহেবের জানাজায় উপস্থিত হন নাই। এই কথাটা অনেক চর্চিত বা সবাই অনেকে বলতে থাকে বা বলেন। এই ব্যাপারে আপনারা কি বলবেন? এই যে মিথ্যা কথা যে খুব খুব বেশি প্রচারিত হয় এবং খুব সহজে মানুষ নিয়ে নেয়, এটা একটা তার উদাহরণ। আচ্ছা। হযরত মুফতি সাহেব হুজুর শাইখুল সাহেব হুজুরের জানাজায় অংশগ্রহণ করেছেন, এবং অংশগ্রহণ করেছেন, ওনার পাশে ছিলেন শাইখুল সাহেব হুজুরের জামাই একজন আছেন, হযরত মাওলানা নিয়ামতুল্লাহ সাহেব, শাহী মসজিদের খতিব, লালবাগ শাহী মসজিদের খতিব। ওনারই ভাই জনাব খায়রুল্লাহ সাহেব, যিনি আম্বরশাহ মাদ্রাসার সম্ভবত মোহতামিম, উনি হুজুরের পাশে ছিলেন। আর সঙ্গে আরেকজন আমাদের মাদ্রাসার ফাজিল ছিলেন, তিনিও ছিলেন। খায়রুল্লাহ সাহেবকে মুফতি সাহেব হুজুর, মজার ব্যাপার যে মুফতি সাহেব হুজুর তখন বলছিলেন, দেখো আমি কিন্তু শাইখুল সাহেব হুজুরের জানাজায় শরীক হইলাম, কিন্তু আমার নামে ছড়াবে আমি মুফতি শাইখুল সাহেব হুজুরের জানাজায় শরীক হই নাই। এটা উনি ওই সময় বলেছিলেন? ওই সময় বলছেন। আচ্ছা, তার মানে দেখা যাচ্ছে যে মানে কারণে হোক অকারণে হোক একটা পক্ষ বা কিছু মানুষ শাইখুল হাদিস সাহেব রহমতুল্লাহর ব্যাপারে কোনো নেগেটিভ কিছু হলে মুফতি সাহেবকে এখানে সম্পৃক্ত করেছেন। ওনার সম্পৃক্ত থাক আর না থাক, বা উনি কিছু বলুক আর না বলুক, ব্যাপারটা তো এরকমই দাঁড়িয়েছে। তো সেটি খুব একটা মজার ইন্টারেস্টিং পয়েন্ট যে আমরা যে কথাটা বললাম যে হুজুর ওখানে নিজেই জানাজা যখন শরীক হয়েছেন এবং তিনি নিজেই বলেছেন যে, এবং যাকে বলেছেন তিনি কিন্তু আত্মীয়, হ্যাঁ, তাকেই বলেছেন যে হয়তো দেখো আমার নামে এই কথা আসবে যে আমি এখানে শরীক হইনি। তাই আসলে এই বড়দের এই বিষয়গুলো আমাদের লক্ষণীয়, বা এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। ওনারা যে জিনিসগুলো নিয়ে চলছেন বা যা করছেন, এগুলোর ব্যাপারে ওনারা পরিপূর্ণ ওয়াকিবহাল এবং ওনারা জানেন যে কি হচ্ছে বা কিভাবে হচ্ছে। 97-98তেও আমরা কিন্তু তেমন বিরোধ দেখি নাই। এরপরে যে বিরোধটা আমরা দেখতে পেয়েছি, সেটা কিন্তু মুফতি সাহেব হুজুর, মঈনপুরী হুজুরের সঙ্গে শাইখুল সাহেব হুজুরের বিরোধ। এই বিরোধটা কিন্তু আমরা শুধু বাহির থেকে শুনি, আমরা ভিতরে থেকে কিন্তু এই শাইখুল সাহেব হুজুরের সঙ্গে মুফতি সাহেব আর মঈনপুরী হুজুরের বিরোধ, এই বিরোধটা কিন্তু আমরা প্রত্যক্ষ করি নাই। সুতরাং আমাদেরকে অন্য যাই বলুক, আমাদেরকে এটা বিশ্বাস করানো সম্ভব না। আমরা দেখেছি যে কমিটির পরিচালনা পরিষদের সঙ্গে হুজুরের মতের বিরোধ চলছে, এবং সেটার সূত্র কি, সেটার সূত্র আছে। এর মধ্যে উল্লেখযোগ্যটাই হলো ছাত্রদেরকে দলীয় রাজনীতিতে ব্যবহার করা। একটা ছিল যে দিনই তাকাজায়
ইসলামের উপরে রাষ্ট্রীয় বা জাতীয় পর্যায়ে এমন কোনো আপত্তি আসবে যেটার প্রতিবাদ করা জরুরি, এই এই ক্ষেত্রে জামিয়া রহমানিয়া ছাত্র শিক্ষকরাও মুসলিম জাতির সাথে একসাথে হয়ে এর প্রতিবাদ জানাবে। কিংবা বাবরি মসজিদ ভেঙে দেওয়ার কারণে মুসলমানদের মধ্যে যে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে, ভারত বিরোধী একটা মনোভাব তৈরি হয়েছে, সেগুলো শেখ হুজুরের উদ্যোগে লং মার্চ হয়েছে, এইসব ক্ষেত্রে এগুলো তো জাতীয় ইস্যু এবং মুসলমানদের কমন ইস্যু। এইসব ক্ষেত্রে জামিয়া রহমানিয়া পিছিয়ে ছিল না। এইসব বিষয় নিয়ে জামিয়া রহমানিয়ার নীতি নির্ধারক এবং পরিচালক মণ্ডলী, সেগুলো শেখ হুজুর মুরব্বীদের মধ্যে উল্লেখযোগ্য বিরোধ কখনোই ছিল না। বিরোধের সূত্রপাত হয় যখন নাকি 96-তে গভর্নমেন্টে আসা আওয়ামী সরকারের শেষের দিকে এসে সেগুলো শেখ হুজুর যখন নাকি 4 দলীয় জোটে অংশগ্রহণ করেন, জোটবদ্ধ রাজনীতি শুরু করেন, তখন সেগুলো শেখ হুজুরের দলীয় কার্যালয় থেকে চাহিদা আসতো, আর জামিয়া রহমানের অভ্যন্তর থেকে জুনিয়র লেভেলের কয়েকজন ওস্তাদ এই দায়িত্ব পালন করতেন। এমন হয়তো যে হুজুরের রাজনৈতিক অফিস থেকে অফিস সেক্রেটারি ফোন দিয়ে দিত, ওই মৌলানা সাহেবের নামটা আমি ভুলে গেছি, ইয়াসিন কিংবা এই ধরনের কি নাম ছিল, উনি ফোন দিতেন। এখান থেকে কোন কোন জামাত যাবে নির্দিষ্ট করে দেওয়া হইতো, রোড মার্চ হইতো, 3 দিনের জন্য ছাত্র চলে যেত। এই থেকে গিয়ে আমরা এই পরিচালনা পরিষদের সঙ্গে এবং শাকিল সাহেব হুজুরের মতের সঙ্গে এই বিরোধের বিষয়টা সম্মুখে চলে আসে আমাদের। এছাড়া আরো কিছু বিষয় ছিল হুজুর মোতায়েম থাকাকালে, আরো কিছু কথা যেগুলো আমাদের জানা আছে কিন্তু আমরা এটা আসলে বলতে চাই না। এটা অবশ্যই আমরা মনে করি যে হুজুর যেহেতু আমাদের ওস্তাদ, আমাদের ওস্তাদদেরও ওস্তাদ, আমার বাবারও ওস্তাদ, সেই হিসাবে আমরা হুজুরের শানে এই কথাগুলো বলা দরকার মনে করি না। অনেকে এই অনিয়মের কথা বললে ওগুলো টেনে বের করতে চায়, কিন্তু আমরা আসলে ইচ্ছা করে সেদিকে যাই না, দরকার নাই। আমরা মনে করি যে এই কথাগুলো হুজুরের শানে যায় না। তাহলে ব্যাপারটা কি এরকম দাঁড়াচ্ছে কিনা যে হুজুরের জন্য তো রাজনীতি করা নিষেধ ছিল না সামগ্রিকভাবে, তো সেই হিসেবে একজন ওস্তাদ তো জনপ্রিয় হতেই পারেন, আর শাইখুল হাদিস রহমাতুল্লাহ জনপ্রিয়তা আকাশচুম্বী ছিল, এই কথা অনস্বীকার্য, মানে কেউ অস্বীকার করতেও পারবে না। সবাই ছোট বড় সবাই তাকে ভালোবাসতো, পছন্দ করতো। সেই ক্ষেত্রে একটা ব্যক্তির দিকে আকৃষ্ট হয়ে তো কেউ যেতেই পারে, সে রাজনীতি হোক বা যে কোনো একটা মতাদর্শই হোক না কেন। সেই ক্ষেত্রে কি মাদ্রাসা থেকে নির্দিষ্ট কোনো নিয়ম ছিল ছাত্রদের জন্য যে ছাত্ররা রাজনীতি করতেই পারবে না বা শুধু হুজুর করতে পারবে, এরকম কোনো ঘটনা ছিল কিনা? আমরা জানি এটা ছিল। শাকিল সাহেব হুজুর দলীয় রাজনীতি করবেন, হুজুরের যেহেতু নিজেরই দল আছে, কিন্তু ছাত্ররা কিংবা অন্য শিক্ষকরা দলীয় রাজনীতিতে তৎপর হতে পারবে না, এটা নিয়ম আমাদের জানাও ছিল, শোনাও ছিল এবং এর প্র্যাকটিস ছিল। আমরা জানি শাকিল সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি নিজেই মাওলানা মামুনুল হককে এবং তার এক সাথীকে সম্ভবত ছাত্র রাজনীতি তথা হুজুরের যে ছাত্র মজলিস, এই ছাত্র মজলিসে সম্পৃক্ত হওয়ার যখন প্রমাণিত হলো, তখন সেগুলো সাহেব হুজুরের স্বাক্ষরেই ওনাকে বহিষ্কার করা হলো। যদি দলীয় রাজনীতি নিষিদ্ধই না হয়ে থাকে, তাহলে হুজুর কেন নিজ হাতে নিজ ছেলেকে বহিষ্কার করতে যাবেন? অপরদিকে সেগুলো সাহেব হুজুরকে আমরা একাধিকবার বলতে শুনেছি যে রাজনীতি, ছাত্র রাজনীতি এটা ক্ষতিকর, এ ব্যাপারে আমার কোনো দ্বিমত নাই। আমার জামিয়া রহমানিয়ায় ছাত্র রাজনীতি চলবে না। তা কেউ যদি তোমরা প্রশ্ন করো যে তাহলে আমি ছাত্র মজলিস কেন করলাম, তো সেটার জবাব হুজুর দিতেন যে ছাত্র মজলিস করার উদ্দেশ্য হলো যে সকল প্রতিষ্ঠানে ছাত্রদের রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার সুযোগ আছে, ছাত্র রাজনীতিতে, তারা যেন আমার এটাতে শরিক হয়। হুজুর এই ক্ষেত্রে একটা কৌতুক, মানে এটা আমাদের দারুল উলুম দেওবন্দের এক আকাবেরের কথার হাওলা দিয়ে হাসতে রসিকতা করে সে হাওলাটাও দিতেন। তিনি বলতেন যে দারুল উলুম দেওবন্দের এক বুজুর্গের কাছে এক শরাব বিক্রেতা, শরাবের দোকানদার দোয়া চাইতে এসছে। তো তিনি তাবিজের মধ্যে লিখে দিয়েছেন, তাবিজ দেওয়ার পরের থেকে তার দোকানে বিক্রি বেড়ে গেছে। বিক্রি বেড়ে যাওয়ার পরে লোকজন এসে বললো যে হুজুর এটা কেমন কাজ করলেন, এই শরাব বিক্রেতার জন্য দোয়া করে দিলেন। তান বললেন যে আমি কি দোয়া করছি, আমি সেখানে লিখে দিচ্ছি জিস কম বক্ত কো শরাব পিনা হয় তো ইসি কি দোকান সে পিয়ে, যে কম বক্ত হতবাগার শরাব পান করতে হয় সে যেন এই দোকান থেকেই পান করে। উনি এটাকে রেফারেন্স দিয়ে কথা বলতেন যে আমি ছাত্র মজলিস করছি,
যে যেই হতভাগার ছাত্র রাজনীতি করার দরকার সেজন্য এটাতে আসে, তাই বলে আমার মাদ্রাসার ছাত্রদের কিন্তু কি এই ছাত্র রাজনীতি করার কি নাই, সুযোগ নাই। এটি কি কোনো গঠনতন্ত্র বা কমিটির লিখিত সিদ্ধান্ত ছিল নাকি এটা জাস্ট মৌখিকভাবেই প্রচার করা হয়েছে যে এটা হুজুরের সাথে কেউ ছাত্র রাজনীতি করতে পারবে না? মিটিং এর রেজুলেশনে তো অবশ্যই ছিল, যার ফলেই তো এটা কার্যকর হইতো। আমরা যেমন এখন বর্তমান সময়ে দেখি অনেক মাদ্রাসায় ফর্মে লেখা থাকে যে ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হওয়া যাবে না। আপনার এরকম কোনো ওই সময়ের কথা বা ওই সময়ের ঘটনা কিছু মনে আছে বা মনে পড়ে কিনা যে ওই সময়ের ফর্মে কোনো কিছু এরকম লেখা ছিল যে রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়া যাবে না? আমরা যে ফর্মে অঙ্গীকারনামা করে ভর্তি হয়েছি, আমার তো যতদূর খেয়াল পড়ে সেখানে ছাত্র রাজনীতিতে জড়ানো যাবে না, রাজনৈতিক বইপত্র রাখা যাবে না, এগুলো লেখা ছিল। তাহলে কি এই কথা বলে যে মূল দ্বন্দ্বটা আসলে এই রাজনৈতিক কেন্দ্রিকই শুরু হয়েছিল? মানে শাইখুল হাদিস রহমতুল্লাহ রাজনীতিতে জড়ানো এবং ছাত্রদেরকে না জড়ানো, এই একটা জায়গা থেকেই কমিটির সাথে একটা দ্বন্দ্বের সূত্রপাত, এখান থেকেই ঘটনাগুলো প্রবাহিত হয়েছে, ব্যাপারটা কি এরকম ছিল কিনা? এটা একটা মূল বলা যেতে পারে। আচ্ছা। এবং প্রকাশ্যে আসার একটা মাধ্যম এটাকে বলা যেতে পারে। আরো কারণ আছে, থাকতে পারে, কিন্তু এটাকে মূল বলা যাবে যে মূল কারণ এটাই। তার মানে কমিটির চাওয়া একদিকে ছিল, শাইখুল হাদিস রহমতুল্লাহ চাওয়া আরেক দিকে ছিল ছাত্র রাজনীতির ব্যাপারে। ব্যাপারগুলো কি এইভাবে এগিয়েছে? এটা তো কমিটির চাওয়া, আর এর সাথে 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 কথা বলে রাখি যে রাজনৈতিক প্রোগ্রামে পরপর অংশগ্রহণের কারণে ছাত্রদের পড়ালেখার ক্ষতিটা ভিতরগতভাবে যে শিক্ষকরা দেখতেন, নিগরানি করতেন, তারা কিন্তু উপলব্ধি করতেন, যার ফলে এটাতে হযরত মঈনপুরী হুজুর, হযরত মুফতি সাহেব হুজুর নায়েবে মুহতামিম হিসাবে এবং মঈনপুরী হুজুর নাজিমে তালিমাত হিসাবে ওনারা এবং অন্যান্য শিক্ষকরা শিক্ষক হিসাবে এই জিনিসটাকে কিন্তু দিল থেকে পছন্দ করতেন না। এবং আমার খেয়াল পড়ে আমরা শিক্ষক থাকা অবস্থায় শিক্ষকদের যে সোমবারের যে মজলিস ধারাবাহিকভাবে আমাদের এখনো চলে আসতেছে, সেই তার এই ধরনের এক মজলিসের মধ্যে শাইখুল সাহেব হুজুর এই ছাত্রদেরকে তখনকার প্রেক্ষাপট তুলে বলছিলেন যে এই প্রেক্ষাপটের রাজনীতিতে অংশগ্রহণ করানোটা, তাদের জড়ানোটা আমার মতে জরুরি মনে হয়। তোমরা কি বলো? এই ক্ষেত্রে আমার যতটুকু খেয়াল পড়ে মাওলানা হাসান আহমদ সাহেব হুজুরের নাতি গিয়াসউদ্দিন সাহেবের ছেলে এবং মাওলানা মাহফুজুল্লাহ সাহেব, এছাড়া আরো এক দুইজন ছাড়া আর বাকিরা কিন্তু চুপ ছিল, কেউ কিন্তু এতে সম্মতি প্রকাশ করে নাই। আমরা যেটা জানি যে জামিয়া রহমানিয়ার কমিটি, সেখানে কিছু সাধারণ মানুষজন ছিল, বেশ একটা বড় অংশ শুরুর দিকের, এবং এই জামিয়া রহমানিয়ার শুরুর ব্যাপারে আল্লামা গওহরপুরী রহমতুল্লাহ একটা বড় অবদান আছেন, তার দোয়া, তার মেহনত, ফিকির সবই আছেন এখানে। এই কমিটিটা আসলে কে গঠন করে দিয়েছিল? সাধারণ মানুষকে দিয়ে একটা দিনী প্রতিষ্ঠান চালানোর কমিটি, এটা কিভাবে হলো বা আসলে এটা কিভাবে চলেছিল বা হয়েছিল বা পরবর্তীতে বা কি হয়েছিল? আমরা তো এই সংঘ স্মারকের আলোকে বলতে পারবো যে এটা শাইখুল সাহেব হুজুরের সম্পৃক্ততার মাধ্যমেই হয়েছে। আচ্ছা। এখানে দেখবেন যে আপনি মুফতি মনসুরুল হক সাহেবের নাম কিন্তু নাই সেই বডিতে। আচ্ছা। তো সেখানে এই কমিটির জড়ানো, এই কমিটিকে সম্পৃক্ত করা, সাথে নিয়ে চলা, এটা তো শাইখুল সাহেব হুজুরও করেছেন। অন্যরা ছিলেন, কিন্তু শাইখুল সাহেব হুজুর এর সাথে সম্পৃক্ত ছিলেন। এটার দায় এককভাবে মুফতি মনসুরুল হক সাহেবের উপরে বর্তাবে, যেমনটা 13 জানুয়ারি মাওলানা মামুনুল হক সাহেব বলতে চেষ্টা করছেন, বিষয়টা কিন্তু তা না। এছাড়া শাইখুল সাহেব হুজুরের জবান থেকে আমরা কিন্তু এই কথা নিজেরাও শুনেছি যে জামিয়া রহমানিয়ার কমিটির মতো এত বিচক্ষণ এবং এত দিন দরদি কমিটি আর কোনো প্রতিষ্ঠানের নেই। তো কমিটির প্রশংসায় পঞ্চমুখ কিন্তু আমরা শাইখুল সাহেব হুজুরকেও দেখেছি। আমাদের জামিয়ার ইতিহাসকে যদি একটু টেনে আনি, সেখানে আমরা যতটুকু জানি যে সম্ভবত 3 বার শাইখুল হাদিস রহমতুল্লাহকে অব্যাহতি দেওয়া হচ্ছে সাময়িকভাবে। সম্ভবত এটা রাজনৈতিক এই যেই ছাত্রদের এঙ্গেজমেন্ট করা আবার না করা, এই ধরনের ঘটনাগুলোর কারণে। না, 3 বার অব্যাহতি না, 3 বারের ঘটনা আছে। 3 বারের ঘটনা আছে, 3 স্তর আছে। আচ্ছা। একটা হলো শাইখুল সাহেব হুজুর এক রমজানে 7 মসজিদে কমিটির সদস্য ছিলেন, মুফতি সাহেব এবং হিফজুর রহমান সাহেব, ওনারা এতেকাফরত ছিলেন। এই এতেকাফরত থাকা অবস্থায় শাইখুল সাহেব হুজুর মসজিদে গেলেন, সম্ভবত জোহরের পর গিয়ে কমিটির সদস্য এবং মুফতি সাহেব, মুহতামিম সাহেব ওনাদের উপস্থিতিতে উনি বললেন যে এটা রমজানের কথা, যে রমজানের পরে শাইখুল সাহেব হুজুর কমিটি ভেঙে দিবেন এবং ভর্তির পর ছাত্র শিক্ষকদের সামনে হুজুরের বক্তব্য দিবেন, মওকিফ পরিষ্কার করবেন। এরপর কমিটির লোকেরা, যেহেতু কমিটির সদস্য সেখানে উপস্থিত ছিলেন, তো ওনারা এটা অন্যান্য সদস্যদেরকেও জানালেন যে হুজুরের প্ল্যান এমন, মাদ্রাসার শুরুতে উনি এই ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছেন। তখন কমিটি
জরুরি ভিত্তিতে মিটিং করে মাদ্রাসা খোলার আগে আগে সেগুলো এসে হুজুরকে 3 মাসের জন্য হুজুরের বাসায় বেতন পৌঁছায় দেওয়া হবে, কিন্তু হুজুরকে শিক্ষকতা থেকে বিরত রাখছেন। এবং এটা ছিল সাময়িক, বলা হয়েছে যে সাময়িক। তো সাময়িক এটার মধ্যে ওনাদের কৌশল এটা ছিল যে এর মধ্যে ভর্তির কাজটা শেষ হয়ে যাবে, একটা শৃঙ্খলায় চলে আসবে, হুজুরের পরে শিক্ষকতা শুরু করবেন, তাতে কোনো সমস্যা হবে না। আর ওই সময় হুজুরকেই শুধু শিক্ষকতার জন্য 3 মাস না আসার জন্য অনুরোধ করা হয়েছে, বেতন ভাতা চালু থাকবে। কিন্তু বাকি হুজুরের নাতি, হুজুরের মাওলানা হাসান আহমদ সাহেব, হুজুরের ছেলে মাওলানা মাহফুজুল হক সাহেব, ওনারা কিন্তু যথারীতি শিক্ষক পদে বহাল ছিলেন, ওনাদেরকে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। এই ছিল প্রথম দফা। তারপরে যখন সেগুলো সাহেব হুজুর শিক্ষকতা, না এটা দ্বিতীয় ঘটনা। তার আগের ঘটনা হলো যে সেগুলো সাহেব হুজুরকে ওই যখন রাজনীতির বিষয়টা নিয়ে কমিটির সাথে দূরত্ব তৈরি হয়, আর আরো কিছু অনিয়মের কথা যেটা আমরা বলতে চাই না, ব্যাখ্যা করতে চাই না, ওগুলোর প্রেক্ষিতে সেগুলো সাহেব হুজুরকে প্রিন্সিপাল পদ থেকে ইস্তফা দিতে বলা হয়। আচ্ছা, এটা ছিল প্রথম পদক্ষেপ কমিটির। প্রিন্সিপাল পদ থেকে ইস্তফা দিতে বলা হয়। ইস্তফা দিতে বলা হলে তখন যেহেতু ভাইস প্রিন্সিপাল ছিলেন মুফতি মনসুরুল হক সাহেব, সেগুলো সাহেব হুজুর তখন শর্ত দেন যে আমি প্রিন্সিপাল পদ থেকে ইস্তফা দিব যদি মুফতি মনসুরুল হক ভাইস প্রিন্সিপালের পদ থেকে ইস্তফা দেন। আচ্ছা, তখন কমিটির লোক মুফতি মনসুরুল হক সাহেবকে বললেন যে আপনি হুজুরকে আমরা যখন ভাইস প্রিন্সিপালের পদ থেকে ইস্তফা দিতে বললাম ব্যবস্থাপনাগত কারণে, তো হুজুর বললেন যে আপনিও ভাইস প্রিন্সিপাল পদ থেকে ইস্তফা দিতে হবে। তো হুজুর তাৎক্ষণিক রাজি হয়ে গেলেন। এবং হুজুর রাজি হলেন তা না, হুজুর শর্তও দিলেন যে আমি তো রাজি হইলাম, এবং এই শর্তে যে ভবিষ্যতে আর কখনো এই পদের জন্য আমাকে অনুরোধ করা যেন না হয়। আচ্ছা, মুফতি সাহেব এই কথা বললেন, এবং সেই কথার উপরে কিন্তু আজও হুজুর আছেন। হুজুর কিন্তু জামিউর রহমানে আর প্রিন্সিপাল পদ কিংবা ভাইস প্রিন্সিপাল পদে আর আসেন নাই। তো এই ছিল প্রথম পদক্ষেপ। আর বাকি শিক্ষকতা যথারীতি চলতেছিল। এর মধ্যে ঘটনা যেটা ঘটার, ওই যে রমজানের যেটা বললাম, সেগুলো এসে হুজুর কমিটি ভেঙে দিবেন, ছাত্র শিক্ষকদের সামনে ওনার মওকিফ ওয়াজাহাত করবেন, এইসব কথা বললেন। যার কারণে মাদ্রাসা খোলার আগে দিয়ে কমিটি ওই সিদ্ধান্ত নিল যে হুজুরকে 3 মাসের জন্য এই সবক দান থেকে বিরত থাকার অনুরোধ করলো, এবং বলা হলো যে বেতন আপনার এখানে পাঠিয়ে দেওয়া হবে। এটা ছিল দ্বিতীয় পদক্ষেপ। দ্বিতীয় পদক্ষেপের পরে হযরত গওহরপুরী হুজুর রহমতুল্লাহের মধ্যস্থতায় তথা হুজুর সেগুলো এসে হুজুরকে রহমানিয়া নিয়ে গেলেন। এখানে শহীদুল ইসলাম সাহেবও ছিলেন। শহীদুল ইসলাম সাহেব তো হুজুরের দরসে চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেলেন। এইসব ঘটনা হলো। সেগুলো এসে হুজুর যথারীতি আবার সবক পড়ানো শুরু করে দিলেন। গওহরপুরী হুজুরকে পাশে রেখে, সেগুলো এসে হুজুরকে পাশে রেখে এটার উপরে তাকিদ করে দিলেন যে আপনি আসবেন, পড়াবেন, আর কিছু করবেন না। এই ছিল দ্বিতীয় পদক্ষেপ। এরপরে ঘটনা, একদিন বিকেলে আমরা ছিলাম, দেখলাম যে অনেক লোকজন আসতেছে। শুনলাম তারা নূর হোসেন কোম্পানি সাহেবের অফিসে যাচ্ছে। সেগুলো এসে হুজুরও গেলেন। এটা নূর হোসেন সাহেবের সূত্রে কিংবা অন্য কোনো সূত্রে জানতে পেরে কমিটির লোকরা তাৎক্ষণিক থানায় ফোন করে পুলিশ ডাকলো। পুলিশ এসে মাদ্রাসার গেটে দাঁড়ালো। পরিকল্পনাটা আমরা এমন শুনেছি যে হুজুরের রাজনৈতিক দলের লোকদের সঙ্গে নিয়ে হুজুর মাদ্রাসায় ঢুকবেন। আচ্ছা, তো অথচ হুজুর কিন্তু তার আগে তো শিক্ষকতা চলমান ছিলই। তো যার কারণে পুলিশদের ওই গেটে দণ্ডায়মান থাকার কারণে ওনারা মাদ্রাসায় ঢুকতে পারলেন না। হুজুর সাত মসজিদ চত্বরে চলে গেলেন, মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের নামাজের আগে কি পরে ওখানে যারা উপস্থিত ছিল, যারা আসছিল, তাদের সামনে সান্ত্বনা বক্তব্য দিয়ে বললেন যে আপনারা এখলাস যে নিয়তে আসছেন সওয়াব পেয়ে যাবেন, আবার কখনো দরকার হলে আপনাদেরকে ডাকা হবে। তো এটা ছিল এক পদক্ষেপ। এটার পরে আবার হুজুর পড়াইতেছেন। এটা তারিখটা হলো 1/7/2000 মানে 1 জুলাই। আমরা তখন রাত্রেবেলা শুয়ে আছি। তো ফজরের আগ দিয়ে উঠবো, এর আগেই দেখি যে ছাত্রদের মধ্যে একটা হুলস্থুল কাণ্ড ঘুম ভেঙে দেওয়ার পরে। আমি ফতোয়া বিভাগে নিগরান হিসাবে ফতোয়া বিভাগে ছিলাম। উঠে দেখি ফতোয়া বিভাগের ছাত্র সব জাগনা, মাঝখানে বসা। তো তারা বসে, জিজ্ঞেস করলাম কি হয়েছে তোমাদের? বললো যে হুজুর মাদ্রাসা তো দখল হয়ে গেছে। মাদ্রাসা দখল হলো, কারা দখল করছে? বললো যে জামিলের নাম বললো, জামিলের নেতৃত্বে মাদ্রাসা দখল হয়েছে, এখন থেকে মাদ্রাসা শাইখুল হাদিস সাহেব হুজুরের। তো দরজা বাইরে তালা লাগানো, আমার দরজার বাইরে তালা লাগানো, আর এরকম কয়েকজন শিক্ষকের দরজার বাইরে তালা লাগানো ছিল। কোনো ছাত্র যারা মুফতি সাহেব হুজুরের ঘনিষ্ঠ ছিল, ওস্তাদের ঘনিষ্ঠ ছিল, তাদেরকে বাথরুমে আটকানো হয়েছে, তারা এখনো আছে। যাই হোক, ফজরের আজান হয়ে গেল,
আমি তালেব ইলমদেরকে বললাম তা আমার তো উজু করতে হবে, ওর খুলে দিতে বলো। এক ছাত্রকে ডাক দিয়ে যারা করিডোর দিয়ে লাঠি নিয়ে এই মাথায় যায়, এদিকে যায় ওদিকে যায়, বললাম এদেরকে ডাক দিয়ে বললো যে এই হুজুর বলতেছেন দরজা খুলে দিতে উজু করতে হবে। বললো যে জামিল ভাইয়ের অনুমতি ছাড়া খোলা যাবে না। তো বললাম জামিল ভাইকে ডাকতে কও। কিছুক্ষণ পরে জামিল ভাই আসলো, আমি জানলার কাছে গেলাম, তখন জামিল ভাই বলতেছেন যে হুজুর কেন বের হইবেন, মাদ্রাসা দখল হয়ে গেছে, কেন বের হবেন? বলে বের হবো, আমি তো উজু ইস্তিনজা করতে হবে। বলে উজু ইস্তিনজাই করতে পারবেন, অন্য কোনো কিছু করতে পারবেন না, এই শর্তে খুলে দেওয়া হচ্ছে। ঠিক আছে, খুলে দেওয়া হলো। পরে যা জানতে পারলাম যে একটা অভ্যুত্থান হলো। সেই অভ্যুত্থানের রাতে যেখানে মৌলানা মাহফুজুল হক সাহেব, মৌলানা আশরাফুজ্জামান সাহেব, হাসান আহমদ সাহেব ওনাদের মাদ্রাসায় থাকার কথা, মাদ্রাসায় কিন্তু ওনারা ছিলেন না। ফজরের পরপরই জিনিসটা জানাজানি হয়ে গেলে পরে হাজী নূর হোসেন সাহেব, মোহাম্মদ আলী সাহেব ওনারা আসলেন, এলাকার লোক ওনাদের সাথে কিছু লোক আসলো। আসার পরে এই অভ্যুত্থানটা ব্যর্থ হলো। ওই দিন কিন্তু 16 জন ছাত্রকে হাতে নাতে আটক করা গেল। তাদেরকে কোনো মারধর কিছুই করা হয় নাই। তাদেরকে কমিটির লোক জরুরি ভিত্তিতে চলে আসলো। তাদেরকে যখন জিজ্ঞাসা করলো যে তোমরা এই কাজটা কেন করলে, তোমরা তো ছাত্র আছোই, তখন তারা বলল যে কয় ওস্তাদ ওই রাতে মাদ্রাসায় ছিলেন না, ওনাদের ইশারায় তারা মাদ্রাসা অভ্যুত্থান ঘটাতে গেছে। এটাও আমরা শুনতে পেলাম যে সেই অভ্যুত্থানের খবর হুজুরকে দেওয়া হয়েছে, সেগুলো এসে হুজুর, এবং সেগুলো এসে হুজুর সুপার মার্কেট পর্যন্ত চলে আসছেন আজিমপুর থেকে রিক্সা যোগে। সুপার মার্কেট পর্যন্ত এসে হুজুর শুনতে পারলেন যে এই অভ্যুত্থান ব্যর্থ হয়েছে, এবং হুজুর তখন মাতা নাসরুল্লাহ শব্দ বলে আফসোস করে ফেরত চলে গেছেন। আমরা অতটুকু শুনছি, আর বাস্তবতা আমরা আর জানি না, আল্লাহ আলাম। এটা ছিল তৃতীয় বারের ঘটনা। এদিন সকালে যে মিটিং হলো, কমিটির জরুরি মিটিং, সেই মিটিং এ যে ওস্তাদদের ব্যাপারে অভিযোগ আসলো এই অভ্যুত্থানের ইন্ধনদাতা হিসাবে, তাদেরকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হলো, এবং সেগুলো এসে হুজুরকেও অব্যাহতি দিয়ে সেটাকে পুনর্বিবেচনা করার জন্য, চূড়ান্ত বিবেচনা করার জন্য একটা মজলিসে শুরা গঠন করা হলো। সেই মজলিসে শুরার মধ্যে ছিলেন আহমদ শফি সাহেব হুজুর, নুরুদ্দিন গওহরপুরি সাহেব হুজুর, আব্দুল কুদ্দুস সাহেব, যাত্রাবাড়ির মাহমুদুল হাসান সাহেব হুজুর, মুফতি আব্দুর রহমান সাহেব হুজুর, প্রফেসর হামিদুর রহমান সাহেব, নূর হোসেন কাসেমি সাহেব রহমতুল্লাহ আলাইহি। ওনাদের দায়িত্ব দিয়ে দেওয়া হলো যে হুজুরের বিষয়ে সিদ্ধান্ত আমরা চূড়ান্ত করতে পারবো না, আপনারা চূড়ান্ত করবেন, এই দায়িত্ব দেওয়া হলো। এই ছিল তৃতীয় পদক্ষেপ। এই সব কিছুর কোনোটার মধ্যেই কিন্তু মুফতি মনসুরুল হক সাহেব কোনো জায়গায় সিদ্ধান্তদাতা ছিলেন কিংবা ইনি হুজুরের বিপক্ষে প্রতিপক্ষ ছিলেন, এটার কোনো প্রমাণ আমরা দেখি নেই বা প্রমাণ করতে পারবে না। এটা এখন যেহেতু এটা ওয়াকফ সম্পত্তিটা, যেহেতু তারা হাজী সাহেব, দুইজন হাজী সাহেব, নূর সাহেব এবং মোহাম্মদ আলী সাহেব, তারা এটাকে ওয়াকফ করে দিয়েছেন। তো ওয়াকফ সম্পত্তি যেটা হয় সাধারণত কমিটি বা মোতাওয়াল্লি যারা থাকে তাদের তত্ত্বাবধানে, তাদের পরামর্শ বা তারা যেভাবে বলে সেভাবে চলে, তারা পরিচালনা কমিটিতে থাকেন। তো শাইখুল রহমতুল্লাহর সাথে যে ঘটনাগুলো ঘটেছে, যে কথা আপনি একটু বলছিলেন মাঝখানে, তো সেই ঘটনাগুলোর সাথে শিক্ষক হিসেবে বা প্রতিষ্ঠানিক কাজ করা হিসাবে তো মনসুরুল হক সাহেবের কি এই কমিটিতেও ছিলেন, যারা সিদ্ধান্তগুলো নিয়েছেন যে শাইখুল রহমতুল্লাহ কি হবে বা কিভাবে হবে না, এরকম কোন জায়গায়? মুফতি মনসুরুল হক সাহেব যতদিন ভাইস প্রিন্সিপাল ছিলেন ততদিন তো ভাইস প্রিন্সিপাল হিসেবে, শিক্ষক প্রতিনিধি হিসেবে আমরা জানতাম যে কমিটির মিটিং গুলোতে শুধু কাতেব হিসেবে উপস্থিত থাকতেন। আচ্ছা, রেজুলেশন লেখার দায়িত্বে। আচ্ছা, তার মানে এখানে তার কোনো সম্পৃক্ততা কখনো সদস্য হিসেবে ছিলেন না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমরা সবাই জানি যে যত রকম ঘটনাগুলো ঘটেছে বা ঘটে সবকিছুতেই বলা হয় যে মুফতি সাহেব এটার সাথে সম্পৃক্ত বা মুফতি সাহেবের কারণে এরকম হয়। তখনও শোনা গিয়েছে বা এখনো শোনা যায়। এই বিষয়টা কেন, যে মুফতি সাহেবের নামটাই কেন? আরো অনেক ওস্তাদ ছিলেন, হিফজুর রহমান সাহেব ছিলেন, আরো অনেকেই ছিলেন। হ্যাঁ, আলিম সমাজের মধ্যে তো আর সাধারণ মানুষ পরিচিত থাকে না। আর মুফতি মনসুরুল হক সাহেবের জামিয়া রহমানিয়ার পেছনে অবদান, এটা ছিল সারা দেশব্যাপী সবার জানা কথা। তো এই কারণে হইতে পারে। যেমন কিছুদিন আগে আমি ময়মনসিংহ নিজামিয়া মাদ্রাসার মজলিস শুরার মিটিং এ গেলাম, সেখানে ময়মনসিংহের মখজানুল উলুম মাদ্রাসার মুরব্বী হযরত আব্দুর রহমান হাফিজি হুজুর, সে আব্দুর রহমান হাফিজি হুজুরের ছেলে এখন মুহতামে মাওলানা মোহাম্মদ, সে আমার ক্লাসমেট। তাই আমি বললাম যে মোহাম্মদ আমার সাথী ভাই। তো বললো যে আপনার কি নাম? আমি বললাম আমার নাম এই, আমার পরিচয় দিলাম। কোথায়? আমি বললাম জামিয়া রহমানিয়া আছি। তখন তিনি জিজ্ঞাসা করলেন যে কি মুফতি মনসুরুল হক সাহেবেরটাতে? তো বললাম জি, মুফতি মনসুরুল হক সাহেবটাতে। তা আমি এখানে কি বলবো? আমি মুফতি মনসুরুল হক সাহেবেরটাতে আছেন এ কথা জিজ্ঞেস করার পরে কি আমি বলবো যে হিফজুর রহমান সাহেবেরটাতে আছি? উনি মুফতি মনসুরুল হক সাহেবেরটাতে আছেন কিনা এটা জিজ্ঞেস করছেন, মুফতি মনসুরুল হক সাহেবকে চিনেন সেই হিসাবে। বিষয়টা এমন প্রসিদ্ধ হয়েছে। এই কারণে কি মুফতি মনসুরুল সাহেবের নাম চলে আসছে সব ঘটনাগুলোর সাথে, যে শাইখুল রহমতুল্লাহ এই ঘটনাগুলো ঘটছে, এটার পেছনে বা এটার সাথে মুফতি মনসুরুল হক সাহেবের সম্পৃক্ততা আছে? ব্যাপারগুলো কিরকম হয়েছে? একটা তো এরকম যে হুজুরের প্রসিদ্ধি, আর আরেকটা অংশের মধ্যে অপপ্রচারও আছে, যেটা আসলে হুজুর এটার সাথে
হুজুরের সাথে বিরোধিতায় নাই বা এই বিরোধটা হুজুরের সাথে না, তারপরেও হুজুরের কাঁধে চাপায়া দেওয়া, এটা একটা প্রবণতাও আছে বিশেষ করে অপর পক্ষের তরফ থেকে। শাইখুল সাহেব হুজুরের সাথে যে মুফতি সাহেব হুজুরের বিরোধ ছিল না, এটার প্রমাণ তো 2001 সালে 3রা নভেম্বরে যখন নাকি শাইখুল সাহেব হুজুরের পক্ষ থেকে বা ওনার পক্ষ হয়ে দলীয় লোকেরা আরো অন্যান্য, সেদিন তো সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে। তা দখলের পরদিনই তো শাইখুল সাহেব হুজুরের বড় ছেলে এবং হুজুরের মুফতি শহীদুল ইসলাম সাহেব সহ গেলেন, কিংবা তার আগের দিন গেলেন। এতটুকু জানি যে শাইখুল সাহেব হুজুরের বড় ছেলে আমাদের বড় ভাই মাহমুদুল হক, তো ইনি করতে গেলেন, হুজুরের কাছে গিয়ে বললেন যে আব্বার আপনাদের ব্যাপারে কোনো অভিযোগ নাই, সব অভিযোগ হলো কমিটির বিরুদ্ধে, আপনারা আসেন জামিয়া রহমানিয়ায় থাকেন। এই প্রস্তাব তো পরদিন করছেন। তাহলে তো সেক্ষেত্রে তো মনে হয় না যে সেই তার ব্যাপারে যে কথাগুলো, মুফতি সাহেবের ব্যাপারে যে কথাগুলো বলে বা বলা হয় সেগুলোর খুব বেশি একটা গ্রহণযোগ্যতা। এখানে আরো ঐতিহাসিক বিষয় আছে যে মুফতি মনসুরুল হক সাহেব হুজুরের সাথে হিফজুর রহমান সাহেব হুজুরের সাথে যে শাইখুল সাহেব হুজুরের ব্যক্তিগত দ্বন্দ্ব ছিল না, এটা হুজুরের আরো কথা থেকেও প্রমাণিত হয়েছে। কেউ কেউ মুফতি মনসুরুল হক সাহেব আর হিফজুর রহমান সাহেবদের সনদ কেটে দেওয়ার জন্য হুজুরকে প্রস্তাব করছিল, আমাদের শোনা কথা। তখন শাইখুল সাহেব রহমতুল্লাহ বলছেন যে আমি তাদেরকে দুনিয়াতে হারাইছি, আখেরাতেও হারাইতে চাই না। আচ্ছা, এই একটা। আরেকটা সিলেটের এক ভাই লেখক সৈয়দ মুমিন আহমদ মবনু, ওর একটা লেখার মধ্যে আসছে, উনি লেখালেখি করেন, আছেন এখনো। ইনি একসময় শাইখুল সাহেব হুজুরের দলের মজলিসের সক্রিয় কর্মী ছিলেন। তো এনার একটা লেখাতে আছে শাইখুল সাহেব লন্ডনের সফরে সৈয়দ মুমিন আহমদ মবনুকে বলছেন যে দেখো, তোমরা কোনোভাবে মনসুরের সাথে আমাকে একটু করায় দাও, এখানে আমার পরিবারের কথাই বলছেন যে এদের কারণে তো তার মধ্যে আমার মধ্যে দূরত্ব তৈরি হয়ে আসছে। এটা কিন্তু 3রা নভেম্বর 2001-এর ঘটনার পর, যখন নাকি শাইখুল সাহেব হুজুররা আছেন ভবনে আর মুফতি মনসুরুল হক সাহেব মঈনপুর হুজুরানারা আছেন এদিকে। আমরা আরেকটা কথা জানি যেটা যে এই ধরনের যে দখলের ঘটনাগুলো ঘটেছে বা একবার বা দুটো অ্যাটেম্প্ট হয়েছে এবং 2001 সালে যে ঘটনাটা ঘটেছে, এই ব্যাপারগুলোতে শাইখুল হাদিস সাহেব পরিপূর্ণভাবে অবগত ছিলেন না, এটা শুনেছি অনেকের কাছ থেকে। এই ব্যাপারে আপনাদের কিছু জানা আছে কিনা? হয়তো ওনাকে অন্য কিছু বলা হয়েছে বা বুঝেছে, এরকম কোনো কিছু ব্যাপার আসলেই ছিল কিনা? এটা তো আগের বিষয়টা তো আর বলতে পারবো না যে হুজুরকে অবগত করানো হয়েছে কিনা, কিন্তু 1 জুলাই 2000-এ রাত্রে যে অভ্যুত্থান কাণ্ডটা হলো, সেই কাণ্ড ঘটানোর পর হুজুর যে ফজরের পর সুপার মার্কেট পর্যন্ত চলে আসছেন, এই ঘটনাটা তো আমরা জানি। আচ্ছা, 2 নম্বর হলো 2001 সালে 3রা নভেম্বরে যখন নাকি পরিপূর্ণ সন্ত্রাসী কায়দায় বল প্রয়োগ করে, মারামারি করে, অস্ত্রপাতির প্রদর্শনীর মাধ্যমে এখানে যখন দখল হয়, মুফতি মনসুরুল হক সাহেবকে রুমে রেখে ওনার দরজা জানালা ভাঙ্গা, দরজার মধ্যে শাবল দিয়ে ছিদ্র করা হয় ওনাকে বের করে এনে মারপিট করার জন্য, ওনাকে আক্রমণ করার জন্য। সেদিন তো ঘটনা শুরু হয়েছে আসরের আগ থেকে, মাগরিবের পরপরই তো শাইখুল সাহেব হুজুর রহমানিয়ায় চলে আসছেন এবং রহমানিয়া এসে 4 তলায় তখন যারা উপস্থিত ছিল এবং যারা এই দখলকাণ্ডে শরিক ছিল সকলকে উপস্থিত রেখে হুজুর ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা এই আয়াত পড়ে সেটাকে ফাতহে মুবিন ঘোষণা করলেন। আচ্ছা। এরপরে আবার খুব তড়িৎ হুজুর একটা কমিটি করে, আহ্বায়ক কমিটি নাম দিয়ে সেই কমিটিকে অক্ষ প্রশাসনে করলেন, যেন এই কমিটিকে করা হয়, অনুমোদন দেওয়া হয়, সেটার জন্য করলেন। পরবর্তীতে আবার হুজুরকে ওয়াকফ প্রশাসন থেকে যেন মোতাল্লি হিসেবে অনুমোদন দেওয়া হয়, সেজন্য আবেদন করেছেন। পরবর্তীতে আবেদনগুলোর কি হয়েছে বা কতটুকু? সেগুলো প্রত্যাখ্যান হয়ে গেছে, ওগুলো তো আদালত কর্তৃক প্রত্যাখ্যাত। এই 2001 সালে নভেম্বরে সে দখলের ঘটনা একটা মজার একটা ঘটনা, মানে মজাই বলছি, এরকম একটা কথা শোনা গিয়েছে বা শুনেছি আমরা, সেটা হচ্ছে যে মনসুর হক সাহেব বা মুফতি সাহেবের পক্ষের লোকজন বোমা ফাটিয়েছিল যেন তারা ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে চলে যায়, এবং এই কারণে নাকি পরে মামলাও হয়েছিল। তো এই ঘটনাটা আসলে কি ছিল? মামলা পর্যন্ত গড়াই বিষয়টা। ওনারা তো আসলেন 3রা নভেম্বর 2001 সালে, আর মুফতি সাহেব হুজুর, মঈনপুরী হুজুর এবং নুরানির কারি রহমতুল্লাহ সাহেব হুজুর, আমাদের কমিটির আরেকজন সদস্য কারি মুজাফর সাহেব, এই 4 জনের নামে পৃথক 2টা মামলা হয়। এই মামলাগুলো হয় 8 তারিখে। ওনারা আসেন নভেম্বরের 3 তারিখে, মামলা করেন 8 তারিখে। সেই মামলার আর্জিতে লেখা আছে 6 তারিখে মুফতি সাহেব এবং এই বিভেদী যারা আছেন এনারা রহমানিয়ার গেটে এসে 7-8টা ককটেল ফুটাইছেন এবং এই ভীতিকর ওনাদের জন্য একটা আতঙ্কজনক পরিবেশ তৈরি করছেন। ওই মামলার আর্জিটা ছিল এমন। সেটা কিন্তু 3রা নভেম্বরের মামলার আর্জিতে 3রা নভেম্বরের ককটেল ফাটাফাটি আমাদের মুরব্বীদের বিরুদ্ধে এর অভিযোগ, এটা কিন্তু হয় নাই, হয়েছে হলো
6 নভেম্বরের কথা, আচ্ছা যেদিন কোনো ককটেল ফাটে নাই। ওনাদের তরফ থেকেও না, আর আমাদের মুরব্বী তরফ থেকে তো প্রশ্নই আসে না। আচ্ছা আরও শুধু ককটেল ফাটাফাটি না, তো ভারী অস্ত্র নিয়ে ভীতি প্রদর্শন করছেন আমাদের মেহফুজুর রহমান সাহেব এবং মুফতি মসরুল হক সাহেব। মামলার আর্জিতে তো ওগুলো লেখা ছিল। শাইখুল রহমতুল্লাহকে যে 3বারের যে ঘটনাগুলো আছে তাকে সাময়িকভাবে মাদ্রাসা আসতে নিষেধ করা বা অব্যাহতি, যে শব্দটাই ব্যবহার করি না কেন, এই সময় কি তিনি কি কোনো আইনি পদক্ষেপ নিয়েছিলেন যে আসলে সেটা বেআইনি ছিল বা তাকে তার সাথে যে এরকম কোনো ঘটনা কি ঘটেছিল? আমাদের জানা মতে একটা সাধারণ ডায়েরিও করেন নাই ওনারা, একটা সাধারণ ডায়েরিও করেন নাই। আগের গুলোতে তো নাই, যেহেতু সেগুলো অব্যাহতির বিষয় ছিল না প্রথম 2বারের। তৃতীয়বারে যখন নাকি মজলিসে শুরার হাওলা করা হলো এবং তার আগে কমিটি অব্যাহতি দিয়ে সেটাকে মজলিস চূড়ান্ত করার জন্য মজলিসে শুরার দায়িত্ব দেওয়া হলো, সে মজলিসে শুরায় যখন নাকি শেখুল ইসলাম হুজুরকে উপস্থিত হওয়ার অনুরোধ করা হলো, হুজুর উপস্থিত হইলেন। উপস্থিতির কেন ডাকা হলো সেটার কারণ জিজ্ঞাসা করলেন। তখন মজলিস শুরার পক্ষ থেকে বলা হলো যে আমরা জামিয়া রহমানিয়াকে আপনাকে আবার কিভাবে আপনি যে দরজ দিতে পারেন সেই বিষয়টা চিন্তা করার জন্য, তার একটা সুরুত বের করার জন্য আমরা বসছি। তার মানে একটা সমঝোতার জন্য বসছেন। শেখুল সাহেব হুজুর এবং হুজুরের সঙ্গে থাকা প্রফেসর গিয়াসউদ্দিন সাহেব এবং হুজুরের বড় ছেলে, ওনারা সকলেই কিন্তু সেই মজলিসে হুজুর জামিয়া রহমানিয়ায় আর আসবেন না, এই ব্যাপারে মজলিসে শুরা যেন আর হুজুরকে অনুরোধ না করে, এ কথা বলেই কিন্তু সেই মজলিসে ওনারা চলে আসেন। আচ্ছা, এরপরে এটা ছিল সম্ভবত 13/8/2000। আচ্ছা 13/8/2000 মজলিসে শুরার 3য় অধিবেশন। এই তারিখে হুজুর চলে আসার পর 2021 সাল 2001 সাল 3রা নভেম্বর 2001 সাল, এখানে 13-14 মাসের যে গ্যাপটা হয়, এ সময় শেখুল সাহেব হুজুরের রহমতুল্লাহের পক্ষ থেকে একটা সাধারণ ডায়েরি করছে বলেও আমাদের জানা নেই। আচ্ছা, তার মানে এই সময় আর কোনো কিছু হয়েছে বা কোনো কিছু হয়েছে, এটা কোনো কিছু আর জানা যায়নি। আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়ে আমাদের জানা নেই। আমরা যদি 2001 থেকে একটু লম্বা সময় একটা গ্যাপ দিয়ে যদি আবার 2021-এ চলে আসি, যেটার মাঝখানে অনেক বড় সময়, প্রায় 20 বছরের পরে একটা ঘটনা, তো অনেকেই বলে আপনারা পতিত সরকার বা স্বৈরাচারী যে সরকার বা যেটাই বলে না কেন, যে ভাষাতেই বলো না কেন, তাদের আজ্ঞাবাহী হিসাবে বা তাদের কাছের লোক হিসাবে, তাদের মানুষ হিসাবে আপনারা গিয়েছিলেন, গিয়ে পরবর্তীতে বুঝে নিয়েছেন বা দখল নিয়েছেন এইটা। তাহলে আপনারা 2021 সালে আবার কেনই গেলেন আর কিভাবেই বা গিয়েছিলেন, ঘটনাটা কি ছিল? 2021 সালে তো আসলে ওনারা 3রা নভেম্বর 2001 সালে আসার পরে আমাদের কমিটির পক্ষ থেকে এর 13 তারিখেই এই দখলের বিরুদ্ধে মামলা করা হয়। 3রা নভেম্বরের পরে 13 তারিখে মামলা করা হয়। আচ্ছা, আইনি পদক্ষেপ নেওয়া হয় এবং সেই আইনি পদক্ষেপ নেওয়া হয় ওনাদের সকলের মুরব্বী হারদুই আবরারুল হক সাহেব নওয়ার আল্লাহ মারকাতাহু, ওনার পরামর্শে। আমাদের মুরব্বীরা বরাবর ওনার পরামর্শে চলতেন, কমিটির লোকেরাও, আর আমাদের মুফতি সাহেব মঈন ফিরোজের, ওনারা তো ওনার খেলাফত প্রাপ্ত পরামর্শ নিয়ে চলতেন, আইনি পদক্ষেপ নিয়েছেন। তো সেই আইনি পদক্ষেপের ধারাবাহিকতায় 2008 সালে একবার এবং 2009 সালে একবার উচ্ছেদ অর্ডার হয় ওনাদের বিরুদ্ধে, এবং উচ্ছেদ অর্ডারটা এতটাই পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে ছিল যে ম্যাজিস্ট্রেট পর্যন্ত নিয়োগপ্রাপ্ত হয়ে গেছেন যে কোন ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে কি হবে, এই উচ্ছেদটা কার্যকর হবে। কিন্তু এরপরে সেটা স্থানীয় আওয়ামী সরকারের এমপির সাথে ওনাদের ঘনিষ্ঠতার কারণে, আমরা যতটুকু জানি এবং তার প্রমাণও আছে, যার কারণে এই আইনি পদক্ষেপগুলো কার্যকর হইতে দেয় নাই, রাজনৈতিকভাবে বাধাগ্রস্ত করা হলো। আচ্ছা, বাধাগ্রস্ত হলো এবং সেই ধারাবাহিকতায় চলতে চলতে মামলা করা হয়। বহু মামলার বিভিন্ন ধাপে ধাপে ওনারা পাল্টা করে চ্যালেঞ্জ করতে করতে শেষ পর্যন্ত সর্বোচ্চ আদালত থেকেও ওনাদের আবেদন খারিজ হয়ে যায়। তো কিন্তু তারপরও রাজনৈতিক প্রভাবে কার্যকর হচ্ছিল না। সর্বশেষ 18 সালের সেই রাতের নির্বাচনে এখানে আওয়ামী লীগের প্রতিনিধি হিসেবে আসেন হলো সাদেক খান সাহেব। সাদেক খান সাহেব আসার পরে এই বিষয়ে উনি প্রতিশ্রুতি দিলেন যে এখানে উনি আইনকে কার্যকর হতে বাধা প্রদান করবেন না। সেই প্রক্রিয়ায় অগ্রসর হচ্ছে। সেটার ফলশ্রুতিতে আইনজীবীদের পরামর্শেই কিন্তু 2021 সালের 19 জুলাই এই
উচ্ছেদ অর্ডার চূড়ান্তভাবে কার্যকর হয়। তা এখন রয়ে গেল যে আওয়ামী লীগের আজ্ঞাবহ হওয়ার তকমাটা আমাদের গায়ে কেন লাগে, কিংবা আমাদের কর্তৃপক্ষের গায়ে কেন লাগে? আমাদের কর্তৃপক্ষের এখন আওয়ামী শাসন আমলে দুইবার উচ্ছেদ অর্ডার ফিরে গেল আওয়ামী লীগের এই স্থানীয় এমপির হস্তক্ষেপে, তাতে ওনারা আজ্ঞাবহ হলেন না। এর আগেও কিন্তু ঘটনা আছে। 2001 সালের 3রা নভেম্বরে যখন সেগুলো এসে হুজুর ভবনে চলে আসলেন, তাহলে 2006 সাল কিন্তু হয় হুজুর ভবনে থাকাকালীন সময়। সেই হুজুর ভবনে থাকাকালীন সময় যখন বিএনপির 2001-এ যে সরকার গঠন হয়েছে সেটা শেষ সময়, ওই সময় কিন্তু সেগুলো এসে হুজুর খেলাফত মজলিসকে নিয়ে আওয়ামী লীগে যোগদান করেন, এবং সেটার কিন্তু পুরো ডকুমেন্ট আমাদের কাছে আছে। আমরা আব্দুল জলিল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল হুজুরের বাসায় গিয়ে একসাথে বসা সেই ছবি এবং ওনাদের যৌথ স্বাক্ষরিত যে চুক্তিপত্র, সেটার কপি কিন্তু আছে। তো ওনারা কিন্তু অলরেডি আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ হয়ে গেছেন 2006 সালে। 2008 সালে স্থানীয় এমপির মাধ্যমে উচ্ছেদ অর্ডার কি করলেন? প্রতিহত করলেন রাজনৈতিক প্রভাব খাটিয়ে। 2009 সালেও সেভাবে সেটা করলেন। এরপরে তো এটাকে এমনভাবে বাধাগ্রস্ত করলেন, ওনারা স্থানীয় আওয়ামী নেতাদের কারো ছিলেন ভাই, কারো ছিলেন কেউ ডাকতেন মামা, এইসব ঘনিষ্ঠতা আছে। এরপরে প্রধানমন্ত্রীর কাছে যাওয়া, গণভবনে যাওয়া, তারপরে গিয়ে শুকরানা মাহফিলে পরিচালক হওয়া ইত্যাদি। এরপরে মাওলানা মামুনুল হক সাহেবের তখনকার কোনো এক বক্তব্যে এই কথা বলা যে আপনার ইতাআত করা এটা আমাদের দায়িত্ব, এই দায়িত্ব এটা আমরা এই সহসাই দেখলাম, এই ধরনের বক্তব্য উনি দিয়েছেন, যেটা অনেকটা কফিলউদ্দিন সরকারের এই যে মসজিদ উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনাকে আপনি একজন জান্নাতি মহিলা বলা যেরকম অনেকটা কাছাকাছি এরকম অর্থেই দাঁড়ায়, যে আপনাকে মানতে, আপনাকে শ্রদ্ধা করতে স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম করেছেন, আপনি আমাদের শাসক। তো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুমের হাওলা দিয়ে কিন্তু তিনি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে এই ধরনের কথাও বলছেন। তো আমাদের মুরব্বীদের তরফ থেকে না শুকরানা মাহফিলে উপস্থিতি, না গণভবনের কোনো অনুষ্ঠানে উপস্থিতি, না কোনো এমপির বাসায় নিয়মিত যোগাযোগ, না কোনো এমপির মামা হওয়া, ভাই হওয়া, এগুলার কিছুরই সুযোগ আসলো না। এবং আমাদের কারো আওয়ামী লীগের দলে এরকম দল করে যোগদান করার এরকম কোনো কাহিনী নেই। তারপরও আমাদের আওয়ামী লীগের আজ্ঞাবাহী হওয়ার তকমাটা শুধু এই জন্যই কি হবে যে আমরা আওয়ামী লীগের সময়ে আমাদের এই ভবনটা ফিরে পাইছি আইনিভাবে। এটাই যদি হয় তাহলে মাওলানা মামুনুল হক সাহেব যে জেলখানা থেকে মুক্তি পেলেন, সেটা কোন সময় মুক্তি পেয়েছেন? ওটাও তো আওয়ামী সরকারের সময়। আমরা কি এই কথা বলতে পারবো? বলবো যে মাওলানা মামুনুল হক সাহেব আওয়ামী লীগের আজ্ঞাবহ হয়ে তারপরে জেলখানা থেকে মুক্তি পেয়েছেন? এটা কি বলা যায়? প্রমাণ করে এটা? আওয়ামী লীগের সময় আদালতের একটা রায় কার্যকর হওয়া বা এটা একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে কোনো জিনিস কোনো হকদারের কাছে চলে যাওয়া, এটা কি তাদের আওয়ামী সরকারের আজ্ঞাবহ হওয়ার প্রমাণ বহন করে? এটাই শুধু প্রমাণ বহন করে। আর দলে যোগদান করা, শুকরানা মাহফিলে পরিচালক হওয়া, আর এই শুকরানা মাহফিলের কারিগরকে সেটা তো সকলেই জানে, এই সব কিছুতে আজ্ঞাবহ হওয়া প্রমাণিত হয় না। এটা আমাদের জাতির কাছে প্রশ্ন। আমরা নিজেদের তরফ থেকে ওনাদেরকে এইসব খেতাব দিতে আমরা কখনো যাইনি, এতটুকু সংযম আমরা দেখাইছি। আপনারা তো যেহেতু হাইকোর্ট মানে সর্বোচ্চ আদালত থেকে এই ব্যাপারে আপনাদের ব্যাপারে ফয়সালা, তো এখন এটাকে বুঝিয়ে নেওয়ার ক্ষেত্রে বা কোনো কিছু করার ক্ষেত্রে আপনাদের বাধা কোথায়, বা আপনারা কেন করছেন না, বা কি কারণে এখন অপেক্ষা করছেন? ওনারা যেদিনে মাদ্রাসায় দখলে আসলেন 5ই আগস্টে, আপনারা জানেন 5ই আগস্ট থেকে এর পরবর্তী কিছুদিন আইন শৃঙ্খলা বলতে কিছু ছিল না। থানায় জিডি করার মতো লোকও থানায় ছিল না। এই সব কিছু যখন যথারীতি মোটামুটি অক্ষ প্রশাসনে অফিসাররা অফিস করা শুরু করছেন, তখনই কিন্তু আমাদের কর্তৃপক্ষের তরফ থেকে 22 আগস্ট ওনারা আসলেন 5ই আগস্টে সম্পূর্ণ অরাজকতার সময়, নৈরাজ্যের সময় আসলেনও লাঠিসোঁটা নিয়ে, ভাঙচুরের মাধ্যমে এইভাবে। তো তাৎক্ষণিক জানানো হয়েছে, যারা সেনাবাহিনী টহলে ছিল তাদেরকে জানানো হয়েছে, তারা বলছে তাদের ট্রুপস নেই, ট্রুপস স্বল্পতার কারণে তারা সহায়তা করতে পারছে না। এবং এখানে এই এলাকায় যৌথ বাহিনীর দায়িত্বে যারা ছিল সে অফিসে কিন্তু আমি সহ একদিন গিয়েছিলাম এটা রেকর্ড করানোর জন্য। তো তারাও সেটাই বললেন যে আমাদের এখনো ফর্মালি আসে নাই, যখন আসবে তখন আমরা ইনশাল্লাহ যাব। অক্ষ প্রশাসন আমাদের কমিটির তরফ থেকে অভিযোগ জানানো হয়েছে যে আমাদের ভবন এভাবে বেদখল হয়ে গেছে, এটা করে দেওয়ার জন্য। তো এরপরে পর্যায়ক্রমে মাঝখানে আবার আরেক ঘটনা আছে, যেটা হয়তো আপনি জানতে চাইবেন, যে এই সমঝোতার বিষয়ে। তো এটাও আমাদের আইনি
প্রক্রিয়া তথা মামলা মোকদ্দমার ক্ষেত্রে একটা তাৎক্ষণিক দেরি করার একটা কারণ হয়ে দাঁড়াইছে, এবং হয়তোবা এটা ওনারা ইচ্ছাকৃতভাবেই তৈরি করছেন যেন আমরা এখানে একটু দেরি করি। এটার সাথে আরেকটা কথা আছে যে যখন 21 সালে যখন আপনারা দখল বা বুঝিয়ে নেন বা সবগুলো, তখন শাইখুল আজাদ রহমতুল্লাহ পরিবার একটু শোচনীয় অবস্থায় ছিল। তো অনেকেই বলে যে তাদের পরিবারের এই দুর্বলতার সুযোগ নিয়ে আপনারা মামলার রায়কে প্রভাবিত করে এই সময় রায় নিয়ে এসে দখল করেছেন। বিষয়টা কি আসলে এরকম? ওনাদের পরিবারের সাথে পরিবারের দুর্বল অবস্থা বলতে কি, ওনাদের পরিবার বলতে আমরা যতটুকু জানি যে মাওলানা মামুনুল হক সাহেব তখন জেলখানায় ছিলেন। এছাড়া পরিবারের অন্যদের উপরে আইনিভাবে কোনো চাপ ছিল বা এমন কিছু। আর মাওলানা মামুনুল হক সাহেব তো জামিয়া রহমানিয়ার কোনো প্রশাসনিক পদে ছিলেন না। প্রশাসনিক পদে ছিলেন প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক সাহেব। ওনার উপরে তো এমন কোনো হুলিয়া কিংবা ওনার এমন কিছু অসুবিধা আমাদের জানা ছিল না এক বিষয়ে। তো উনি তো সরকারের সাথে তখনও তাদের ঘনিষ্ঠতা আমাদের জানা ছিল, বাস্তবতা আল্লাহ ভালো জানে। বাকি রয়ে গেল আমরা ওনাদের দুর্বলতার সুযোগে নিতে কেন গেলাম। তো যেখানে 2008 সালে উচ্ছেদ অর্ডার হলো, 2009 সালে আরেকবার উচ্ছেদ অর্ডার হলো, তো এই 2 উচ্ছেদ অর্ডার যদি কার্যকর করতে বাধা না দেওয়া হইতো, তো তখন তো তাদের পরিবারের মজলুমিয়তের অবস্থায় আমাদের আসা হইতো না, ভালো অবস্থায় আসা হইতো। এখন আপনি যদি নিজেই একটা জিনিস যথাসময়ে কার্যকর হইতে বাধাগ্রস্ত করেন, আর সেটা বা কার্যকর হওয়ার সুযোগ আসে আপনার কোনো দুর্বলতার সময়, সেটার জন্য যারা হকদার তারা কেন দায়ী হবে? আর 2021 সালের একটা ঘটনা যেটা খুব চর্চিত বা সবার মুখে আমরা যেটা জানি, সেটা মুফতি সাহেব ওই সময় কিছু বক্তব্য দিয়েছিলেন। আপনারা যখন 2021 সালের বুঝে পান, তো হয়তোবা তো মুফতি সাহেবের কোনো কথায় জিহাদকে অস্বীকার করা বা মাহফুজুল হক সাহেবকে জঙ্গি বলেছেন, এই ধরনের একটা কথা খুব চর্চা বা প্রচলিত আছে, এবং নিজেদেরকে হক এবং মাহফুজুল হক সাহেবকে এদেরকে বাতিল বলেছেন। এই বিষয়টা নিয়ে আপনাদের বক্তব্য কি? এই বিষয়টার কথা একটা হলো যে মাহফুজুল হক সাহেবের কিংবা ওনার পরিবারের কারো নাম নেওয়া হয়েছে, এই ধরনের কোনো ঘটনা নাই। আমার যতটুকু জানা, যখন অপপ্রশাসকের নিয়োগকৃত ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে আমাদের মোতাল্লির হাতে চাবি বুঝিয়ে দেওয়া হয়, তখন আমাদের মোতাল্লি সাহেব আমাদের মুরব্বীদেরকে এবং ওস্তাদ ছাত্রদেরকে ওখানে ঢুকতে অনুমতি দেয়। আমরা তখন যাই, তখন আসরের বেশ একটু আগে সময়। ওই সময় এক ছাত্র কোরআনে পাক থেকে তিলাওয়াত করছে, জাল ওয়াকুল জাল হাক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এটা মুফতি সাহেব হুজুর তেলাওয়াত করেন নাই, এটা একজন ছাত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করছেন এক বিষয়ে। তো হুজুর তাদেরকে বাতিল বলতে যাবেন, সেই বাতিলের কি অর্থ? হযরত যখন নাকি শাইখুল সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি 2001 সালে আসলেন, মধ্যবর্তী কোনো এক সময়ে মুফতি আব্দুর রহমান সাহেব হুজুরের সংশ্লিষ্টতায় দুই পক্ষের মধ্যে একটা সমঝোতার মনে হয় কথা উঠছিল। তো তখন সেটা হারদুইর হজরত রহমতুল্লাহ আলাইহি তখন ওমরায় ছিলেন। মদিনা মনোয়ারায় মুফতি সাহেব হুজুর এবং কমিটির লোক, আমাদের মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল কাইম সাহেব হুজুর, এনারা কিন্তু হজরতের সঙ্গে দেখা করতে গেলেন মার্কাজ তাইবাতে, মদিনা মনোয়ারার হোটেলে দেখা করতে গেলেন। পরে তখন হুজরতের কানে গেছে যে এরকম একটা সন্ধির চেষ্টা করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে হজরত হারদুইর রহমতুল্লাহ আলাইহি সোলার বিষয়টাও করলেন, সাথে সাথে এই কথাও বললেন যে হক ও बातिल के साथ क्या सुलह, अगर तुम उनके साथ सुलह करोगे तो तुम बातिल बन जाओगे, वो हक बन जाएंगे। তো বাতিল শব্দটা তো হযরত হারদুই রহমতুল্লাহ আলাইহি বলছেন। হারদুই রহমতুল্লাহ আলাইহি বাতিল বলছেন, এই বাতিলের অর্থ কিন্তু কাফের না, বরং বাতিলের অর্থ হলো যে লাঠি সোটা নিয়ে সন্ত্রাসী কায়দায় একটা ভবন দখল করা। ওয়াকফ প্রতিষ্ঠান এটাকে যেভাবে নিয়ম অনুযায়ী এটার কর্তৃত্ব পাওয়ার কথা সেভাবে না আসছেন হলো অন্যায় তরিকায় এটা। তো এই বাতিল দ্বারা তো কাফের উদ্দেশ্য না। 2 নম্বর হলো, এখানে মাহফুজুল হক সাহেবদেরকে জঙ্গি বলার এমন কোনো কথা আসে নাই। যেটা আসছে, মুফতি সাহেব হুজুর বলছেন যে এখানে তালিম, তাজকিয়া এবং দাওয়াত এই কাজ হবে, এখানে জঙ্গিবাদের প্রশিক্ষণ হবে না। এই কথাটা আমরা সেখানে উপস্থিত ছিলাম। আচ্ছা, এখন রয়ে গেল যে মুফতি সাহেব হুজুর জঙ্গিবাদের প্রশিক্ষণ হবে না, এই কথাটা কেন বললেন? এই কথাটা বলছেন মূলত এই কথাটাকে খণ্ডন করার জন্য। 2007 সালে 14 জুলাই, এই 14 জুলাই জঙ্গি সংগঠন দাওয়াতুল হকের গোপন বৈঠক, এই দাওয়াতুল হকের গোপন বৈঠক এই শিরোনামে
যুগান্তর পত্রিকা এবং আরেকটা পত্রিকায় একটা নিউজ করছে, যেখানে আমরা যে টিন শেডে দাওয়াতুল হকের অনুষ্ঠান করতাম, সেখানে আমাদের মুফতি সাহেব, আব্দুর রহমান সাহেব এবং মাহমুদুল হাসান সাহেব হুজুর, ওনাদেরকে জড়াইয়া একটা এখানে জঙ্গি সংগঠনের গোপন তৎপরতা হচ্ছে এই জিনিসটা এখানে প্রকাশ করা হয়েছিল। এই যে এ ব্যাপারে মুফতি আব্দুর রহমান জানান, এখানে এই যে বলতেছি, সেখানে দাওয়াতুল হকের একটি কমিটি গঠন করা হয়েছে। দেশে আরো একটি জঙ্গি সংগঠন কাজ শুরু করেছে। এই সংগঠনের নাম দাওয়াতুল হক। এদের অধীনে অন্তত 50,000 কর্মী রয়েছে। গত সপ্তাহে মোহাম্মদপুরের 7 মসজিদ রোড বেড়িবাঁধ সংলগ্ন জামিয়া রহমানিয়া মাদ্রাসায় সংগঠনের একটি গোপন বৈঠক হয়েছে। সেখানে দাওয়াতুল হকের একটি কমিটি গঠন করা হয়েছে। বৈঠকে দলীয় নেতাদের সারা দেশে জিহাদি কার্যক্রম ছড়িয়ে দেওয়ার জন্য আহ্বান জানানো হয়। মুফতি সাহেব হুজুর ভবনে গিয়ে এই কথাটাকে খণ্ডন করার জন্য বলছেন যে এখানে তালিম, তাজকিয়া, দাওয়াতের কাজ হবে, জঙ্গি সংগঠন হবে না, জঙ্গি প্রশিক্ষণ হবে না, এই কথাটা বলছেন। তো মূলত তো জঙ্গি বলা হয়েছে মুফতি সাহেবকে, মুফতি আব্দুর রহমান সাহেবকে, মাহমুদুল হাসান সাহেবকে। এখন কারা বলবে যে এটা যুগান্তরে বলছে। যুগান্তরের নেপথ্য কারিগরকে সেটা আমরা বুঝতে পারি, কিন্তু বলতে পারি না। আচ্ছা, হুজুর সেটাকে খণ্ডন করছেন। তারপরে জিহাদকে অস্বীকার করার মতো কোনো কথা তো সেখানে আসে নাই। সেখানে জঙ্গি সংগঠন না, জঙ্গি প্রশিক্ষণ হবে না, এই কথাটা বলা ছাড়া জিহাদ হবে না, জিহাদ নিষিদ্ধ, এই ধরনের কোনো কথা তো মুফতি সাহেব হুজুর বলেন নাই। এটা তো রেকর্ড আছে, খালি বললেই তো হবে না। আমরা এখান থেকে যদি সর্বশেষ আপনারা যখন চলে আসলেন লাস্ট এই আগস্টের ঘটনার পরে, তো তখন আপনারা ওখান থেকে কি হিসাবে বা কিভাবে বের হয়ে এসেছিলেন সবাই? তখন তো বের হয়ে আসা না, বের করে দেওয়া হয়েছে। এটা তো জবরদখল করে নেওয়া হয়েছে। আচ্ছা, 5ই আগস্টে যখন নাকি শেখ হাসিনা সম্ভবত তখনও দেশ ছাড়ে নাই, সে গণভবন ছেড়েছে। গণভবন ছেড়ে সে হয়তো বা এয়ারপোর্টে কিংবা কোথাও ছিল, আমাদের জানা মতে তখনও মনে হয় দেশ ছাড়ে নাই। আচ্ছা, তো ওই সময়ে যখন সকলের স্রোত এবং সকল যে একটা আনন্দ উল্লাস সকলের মাঝে, সেই আনন্দের ইয়েতে আমাদের বড় ছাত্র ওখানে যারা ছিল তারা সকলে গেল, রাস্তায় নেমে গেল। কিন্তু তারপরেও সেখানে আমাদের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, আরেকজন ভাইস প্রিন্সিপাল, সিনিয়র ভাইস প্রিন্সিপাল তিনি ছিলেন, এবং হল সুপার তিনি ছিলেন, আর অন্যান্য ওস্তাদরা, মুরব্বী ওস্তাদরা ছিলেন, হাফজখানার মক্তবে তো সকলেই ছিলেন। ওই সময়ে যে কায়দায় ওনারা এখানে ঢুকলেন লাঠিসোঁটা নিয়ে ভাঙচুর করে, এটা তো এখন একদম ভিডিও রেকর্ড, অন রেকর্ড আসছে। তো সে সময় আমাদের মোতায়েম সাহেবকে এবং অন্যান্য ওস্তাদকে বের হয়ে যেতে বলা হয়েছে, বের করে দেওয়া হয়েছে। এমনকি মোতায়েম সাহেব হুজুরকে তো বের হয়ে যেতে খোদ মামুনুল হক সাহেব বলছেন। মোতায়েম সাহেব হুজুর কিন্তু তখন মামুনুল হক সাহেবকে ফোন দিয়েছিলেন। সেই ফোন দেওয়ার পরে মামুনুল হক সাহেব বলছে যে আপনি এখন চলে যান। আর অন্যান্য ওস্তাদ যারা আছে তারা এরকম বা তাদের এই বিরূপ আচরণের শিকার হয়েছে, কেউ হেনস্থার শিকার হয়েছে। আর ছাত্ররা তো বেচারারা কারো উপরে হাতও তোলা হয়েছে। এইসবের কারণে সেখান থেকে চলে আসতে হয়েছে, এবং তারা সকলেই সেদিন থেকে এখানে মসজিদুল আবরারে তাদেরকে বিভিন্ন তালায় জায়গা করে দেওয়া হয়েছে। আমরা যদি একেবারে শেষে এসে যদি আবার প্রথমের কথা থেকে ফিরে আসি, অত অনেক ঘটনা, সেটা সম্প্রতি মামুনুল হক সাহেব 13ই জানুয়ারি যে কথাগুলো বলেছেন প্রকাশ্য এক মাহফিলে, যে প্রস্তাবনাগুলো দিয়েছেন, কিছু সুন্দর কথা বলেছেন, 4টা শর্ত বা 4টা প্রস্তাবনা। তো সেগুলো আপনারা কিভাবে দেখছেন, বা সেগুলো গ্রহণ করতে আসলে আপনারা চিন্তা করেছেন কিনা, বা আপনারা গ্রহণ করছেন না কেন, বা আপনাদের কি কি চিন্তা? এইসব আসলে 13ই জানুয়ারির প্রস্তাব না। এই প্রস্তাবগুলো মূলত 10ই আগস্টের। 5ই আগস্টের দখলকাণ্ডের পরে কিছু মধ্যস্থতাকারী, এখন এই মধ্যস্থতাকারীরা কি ওনাদের তরফ থেকে ওনাদের অনুরোধকৃত, নির্দেশিত, নির্বাচিত নাকি স্বপ্রণোদিত, এটা আমরা বলতে পারবো না। কিন্তু মধ্যস্থতাকারী হিসেবে 4 জন ওনারা এসে মুফতি সাহেব হুজুরকে জানালেন যে শনিবারে, তার আগের দিন জানাইছেন যে বসিলার হাফিজ ইয়াকুব সাহেবের বাসায় দ্বিপক্ষ বসবেন, বসার পরে এটা সমঝোতার বিষয় নিয়ে আলোচনা হবে। ওনারা এটার সঙ্গে, এই দখলকাণ্ডের সঙ্গে আসলে ছাত্ররা অতি উৎসাহীরা এই কাজটা করছে, ওনারা মূলত এটাতে রাজি না, সম্মত ছিলেন না। তো এখন বসে এটার একটা সুন্দর সুরাহার জন্য একসাথে হতে চাই। ওই সেই দিন সে মজলিসে এই দফাগুলো আলোচনা করা হয়েছে, হুবহু এই কথাগুলোই। এবং হ্যাঁ, সেই উপস্থিত মজলিসেই
ওনাদের 4টা প্রস্তাবের মধ্যে প্রথম যে 3টা প্রস্তাব আছে ওই 3টা প্রস্তাবকে অসম্ভব বলা হয়েছে, অযৌক্তিক বলা হয়েছে। দেখেন 4টা প্রস্তাবের মধ্যে প্রথম 2টা কিন্তু একই রকম, যে জামিয়া রহমানিয়া ভবন যৌথ পরিচালনায় চলবে, এখানে আমাদের মুরব্বীরা থাকবেন মুরব্বী, এর সঙ্গে ওনারা সহযোগী হিসেবে কাজ করবেন। তো এই জিনিসটা অসম্ভব এই জন্য যে পিছনের অভিজ্ঞতা কিন্তু কি করে না, এটাকে সমর্থন করে না যে একসঙ্গে আবার থাকা যাবে, কারণ একসঙ্গে তো ছিলেনই। থাকার পরে যে ধরনের ঘটনা ঘটছে, এবং ওনারা 5ই আগস্টে গিয়ে, তার আগে 2001 সালে 3রা নভেম্বরে গিয়ে আমাদের মুরব্বীদের সঙ্গে যেই ধরনের দুর্ব্যবহার এবং মারমুখী আচরণ করেছেন, আর এর আগে রাত্রিবেলা অভ্যুত্থান ঘটানো ইত্যাদি, এইসবের প্রেক্ষিতে 2 মতাদর্শের লোক একসাথে থাকতে পারবে না, এটা একেবারে স্বাভাবিক কথা। এর পিছনে আরো অন্য কোনো দুর্বিসন্ধি থাকলে সেটা ভিন্ন জিনিস, কিন্তু বাহ্যিকভাবে এটা সম্ভব না। 3 নম্বর প্রস্তাব ছিল যে ভবনে যারা থাকবে তারা আর যারা বাইরে থাকবে এটা উভয় পক্ষের সমঝোতায় এটার ভ্যালুয়েশন হবে, 40% ভ্যালু সুবিধা ভোগ করবে যারা থাকবে, আর বাইরে যারা থাকবে, যারা ভবনের দাবি ছেড়ে আসবে তাদেরকে, যারা থাকবে তারা 60% মূল্য পরিশোধ করে দিবে। একটা অক্ষ প্রতিষ্ঠান এটাকে এইভাবে বিক্রি করা, দাম দর ঠিক করে এটা করা যায় না। 4র্থ প্রস্তাবটা ছিল সেগুলো হিসাবে হুজুরকে প্রতিষ্ঠাতা মানা, এই হিসাবে হুজুরকে যথাযথ সম্মান প্রদর্শন করা, এই ধরনের কথা ছিল ওই মজলিসে। তাহলে কিভাবে যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে? তখন বলছে যে আমরা এটাকে আর একটু ডিটেলস লিখিত জানাবো, দিব, এরপর আপনারা বিবেচনা করে দেখবেন। তখন আমাদের মুরব্বীরা বলেছিলেন যে হ্যাঁ, এটা বিবেচনা করা যেতে পারে, তোমরা লিখে দাও। তো মাহফুজ সাহেব হুজুরের স্বাক্ষর সহ সেই কাগজ আমাদের হাতে 14ই আগস্টে আমাদের হাতে চলে আসে, ওনাদের প্রস্তাবনামা। যদিও মজলিসের মধ্যে সামনাসামনি প্রথম 3টা প্রস্তাবকে অসম্মতি জানানো হয়েছে, যে 3 প্রস্তাব আসলে সঙ্গতিপূর্ণ না, অসঙ্গত। তো 4র্থ প্রস্তাব বিবেচনাযোগ্য। তারপরে ওনারা 4 প্রস্তাব দিয়ে আবার পাঠিয়েছেন। তো এরপরে 14ই আগস্টে ওনাদের তরফ থেকে পাওয়ার পর আমরা 17ই আগস্টে এই তৃতীয় পক্ষ যারা আছে তাদের কাছে আমরা ওই ওনাদের 4র্থ প্রস্তাবের সাথে আমাদের কি মত, সেই মতামতটা আমরা আমাদের মতামত তাদের হাওলা করেছি। তাদের হাওলা করার পরে তারা সেটা নিয়ে গেলেন, সেটা নিয়ে তারা উভয় পক্ষের সঙ্গে আবার ওনাদের সঙ্গে আলাপ করছেন, নিশ্চয়ই করেছেন, যেহেতু পরবর্তীতে মধ্যস্থতাকারী যে 4 জন, মাওলানা নাসিরুল্লাহ যাত্রাবাড়ির মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা আহমদ ঈসা সাহেব, মাসনা মাদ্রাসার মুহতামিম মাওলানা ইয়াহিয়া সাহেব, যে 2 জন মুফতি সাহেব হুজুরের সম্পর্কে আত্মীয়, আর 4র্থ জন হাফিজ ইয়াকুব সাহেব বসিলার বাসিন্দা। তো এই 4 জনের পক্ষ থেকে একটা যৌথ প্রস্তাবনামা তৈরি করা হয়েছে 2 পক্ষকে দেওয়ার জন্য। ওনারা 2 পক্ষের সঙ্গে আলোচনা করে প্লাস মাইনাস করে তারা যে প্রস্তাবনামাটা তৈরি করেছেন, সেই প্রস্তাবনামায় ওনারা কপি নিয়ে আসলেন প্রথম আমাদের কাছে, এবং সেটা ছিল 3রা সেপ্টেম্বরে নিয়ে আসছেন। তো ইতিমধ্যে আর একটা দুর্ঘটনা ঘটে গেল, যেটা এই সমঝোতা প্রক্রিয়াটাকে পরিপূর্ণভাবে প্রশ্নবিদ্ধ করে তোলে এবং সমঝোতা এই প্রক্রিয়াটাকে সম্পূর্ণই ব্যাহত করে। এই ধরনের একটা ঘটনা ওনারা ঘটাইলেন কি, যে 28শে আগস্টে অক্ষ প্রশাসনে ওনারা একটা আবেদনপত্র করেন, পূর্ববর্তী কমিটি যেটা মাত্র 3 মাস আগে নবায়ন করা হয়েছে, চলমান কমিটি, পিছন থেকে ধারাবাহিকভাবে চলে আসছে যে কমিটি, সেই কমিটিকে অবৈধ বাতিল করে ওনাদের 13 সদস্য বিশিষ্ট একটা কমিটিকে অনুমোদন দেওয়ার জন্য ওনারা একটা আবেদন করলেন। সেই আবেদনের জন্য যে কয় লাইন লিখলেন, সে কয় লাইন সম্পূর্ণ মিথ্যা কথায় ভরপুর। সেখানে বিষয় হলো যে 5ই আগস্টে এই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ সকলকে ইয়েতে রেখে, মানে কিসে অরক্ষিত রেখে, ভবন এবং ভবনের ছাত্র শিক্ষকদেরকে অরক্ষিত রেখে ওনারা আত্মগোপনে চলে যান। এখন এই প্রতিষ্ঠানের একটা কমিটি হওয়া খুবই জরুরি, এই করে তারা ওনারা কি করলেন, এবং যে 13 জনের প্রস্তাব করছেন এই 13 জন নাকি ইতিপূর্ব জামিয়া রহমানিয়ার পরিচালনা পরিষদে ছিলেন। এসবগুলো কথা কিন্তু বানোয়াট, সত্য না। সেই 28শে আগস্টের এই আবেদনের প্রেক্ষিতে 1লা সেপ্টেম্বর কি করলো অক্ষ প্রশাসন, এর মাঝখানে একটা
সম্পূর্ণরূপে অবিশ্বাসযোগ্য একটা তদন্ত রিপোর্ট তৈরি করে, যেখানে বলা হয়েছে যে আমাদের মোতাল্লি আব্দুর রহিম সাহেবকেও ডাকা হয়েছে, ওনাকে পাওয়া যায় নাই। আবার এই আবেদন যারা করছেন, আবেদনকারী মাওলানা গিয়াসউদ্দিন সাহেব, ইনি উপস্থিত ছিলেন। তো আলোচনা করে দেখলেন যে অভিযোগ সত্য, আবেদনের কথা, এখানে বিষয়বস্তু সত্য, যার কারণে ওনারা 13 সদস্য বিশিষ্ট কমিটিকে অনুমোদন দিলেন। আমাদের মতে এই তদন্ত রিপোর্ট সর্বব মিথ্যা, এর মধ্যে মানে সত্যের লেশ মাত্র নেই। আমাদের কমিটির মোতাল্লি সাহেবকে ডাকাও হয় নাই, এমনকি ওনাদের গিয়াসউদ্দিন সাহেবও আমাদের জানা মতে রহমানিয়া ভবনে তদন্ত কমিটির সামনে আসেন নাই। তো এই সম্পূর্ণ জালিয়াতির মাধ্যমে একটা কমিটি অনুমোদন নিয়ে নেওয়া হলো। আপনি দেখেন যে আলোচনা চলতেছে সমঝোতার, আমাদের তরফ থেকে এখনো কিন্তু না করা হয়নি। আমরা জবাব দিচ্ছি ওনাদের প্রস্তাবের, সেই জবাব বিবেচনা করতেছে কারা? তৃতীয় পক্ষ। এই সময়ের মধ্যে তৃতীয় পক্ষ বিবেচনা করে নিয়ে আসছে হলো 3রা সেপ্টেম্বর। 1লা সেপ্টেম্বরে ওনারা কমিটি বাতিল করে নতুন করে কমিটি নিয়ে আসলেন, আর আনলেন হলো সম্পূর্ণ মিথ্যা আবেদনপত্র, বানোয়াট তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে। তো এখন কি বলেন যে এই সমঝোতা প্রস্তাব কি এখন প্রশ্নবিদ্ধ হয় না? এই সমঝোতা প্রস্তাব কি আর আস্থাযোগ্য থাকে? থাকে না। আমরা মনে করছিলাম যে এই তৃতীয় পক্ষ যারা প্রস্তাবনামা নিয়ে আসছে তারা মনে হয় জালিয়াতির ঘটনাটা জানেন না। ওনাদেরকে জিজ্ঞাসা করলাম যে আপনারা কি ঘটনাটা জানেন, যে 2 দিন আগে যে কমিটি বাতিল করে দিয়েছেন ওনারা? বললেন যে আমরা জানি। তো জানলে আর এখন এগুলো নিয়ে কেন আসছেন? বলেন যে এরপরও আমরা আশা ছাড়ি নাই, মাহফুজ সাহেব বলছে যে এরপরও সমঝোতার দুয়ার খোলা আছে। আমরা বললাম যে ঠিক আছে, আপনাদের প্রস্তাবনামা দিয়ে যান। আমরা প্রস্তাবনামা ওনাদের সামনেই পর্যালোচনা করলাম, পর্যালোচনা করে এরপরে আমরা এটাতে নীতিগতভাবে সম্মত হইলাম। ঠিক আছে, এরপরও যদি বলো যে সমঝোতা সম্ভব, তাহলে তোমরা সমঝোতার কাজ চালায় নাও, তারিখ নাও তাদের কাছ থেকে। আমাদের সমঝোতা কোথায় ঠিক হবে 2টা জায়গার প্রস্তাব আমরা করি। একটা হলো মুফতি সাহেব হুজুরের খানকায়, জামে ইবনে মসউদের খান ইয়েতে, ফতেহ বিভাগের ওখানে, আর আরেকটা হলো আগে হাফেজ ইয়াকুব সাহেবের বাসায় যে প্রথম বৈঠকটা হয়েছিল, অথবা সেখানে যেখানে ওনারা পছন্দ করেন বসতে পারে। এই কথা বলে আমরা 3রা সেপ্টেম্বর ওনাদের উপরে দায়িত্ব দেওয়া হলো। কিন্তু দায়িত্ব দেওয়ার পর থেকে অদ্যাবধি এই সমঝোতার যে তৃতীয় পক্ষ, যারা 4 জনের যৌথ একটা প্রস্তাবনামা তৈরি করে আমাদেরকে দিয়ে আমাদের কাছ থেকে সম্মতি নিলেন, তারা আজ পর্যন্ত আমাদেরকে কোনো পরিষ্কার জবাব দেননি। তাহলে মামুনুল হক সাহেব সেই 3রা সেপ্টেম্বর 10ই আগস্ট থেকে নিয়ে চলমান সমঝোতা প্রক্রিয়া, যেটা 3রা সেপ্টেম্বরে এই তৃতীয় পক্ষের যৌথ প্রস্তাবনামার মাধ্যমে আমরা সম্মত দিয়ে যেটাকে অগ্রসর করে রেখে দিলাম, সেটার কোনো সদুত্তর না দিয়ে উনি মাহফিলে এসে আবার বসিলাবাসীদেরকে দায়িত্ব দিচ্ছেন, সবাইকে দায়িত্ব দিচ্ছেন সমঝোতা করায় দেওয়ার জন্যে। তাহলে যে সমঝোতা প্রক্রিয়াটা এতটুকু অগ্রসর হয়েছে, যদিও এই সমঝোতা কি ছিল, প্রশ্নবিদ্ধ ছিল। একটা হলো যে এই সমঝোতার প্রস্তাবটা ওনারা করছেন, সমঝোতার জন্য কি ওনারা দখল করছেন 5ই আগস্টের এ দখল কাণ্ডটা? যদি যারা সমঝোতা চায় তারা তো এইভাবে একটা ভবনে ঢুকতে পারে না, সমঝোতা তো সেখানেই প্রশ্নবিদ্ধ হয়। তারপরেও সেটাকে আমরা কি করলাম, মেনে নিলাম। এরপরে মাঝখানে 28শে আগস্টের আবেদনপত্র আর 1লা সেপ্টেম্বরের এই জালিয়াত কমিটির অনুমোদন, এই সব তো এই সমঝোতা প্রস্তাবকে পরিপূর্ণভাবে করে, কেবলা প্রশ্নবিদ্ধ করে, ব্যাহত করে। তারপরেও যেখানে আমরা সম্মতি দিয়ে দিলাম 3রা সেপ্টেম্বরে, আজ পর্যন্ত তার কোনো জবাব পাওয়া গেল না। তাইলে সমঝোতার পক্ষে আমরা নাই, ওনারা খুব সহজ সহজ শর্ত দিয়ে রাখছেন, জাতি আমাদের কাছে জবাব জানতে চায়। আপনারা যদি পারেন জাতিকে এই সত্যটা পৌঁছায় দিতে, তাহলে আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। আমরা এখানে আরেকটা প্রশ্নের একটু জানতে চাই যে প্রতিষ্ঠাতা হিসেবে যে পয়েন্টটা এসেছে তাদের প্রস্তাবনার মাঝে, এইটার একটু বিস্তারিত যদি শায়খুল হাদিস সাহেবের ব্যাপারে যে কথাটা এসেছে এটার বিস্তারিত একটু যদি আমরা একটু বলতে। শায়খুল হাদিস সাহেব হুজুরকে প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃতি দেওয়া এবং সম্মানজনক ওনাকে যথাযথ সম্মান প্রদর্শন করা, এটা ছিল ওনাদের 4র্থ প্রস্তাবের একটা পয়েন্ট। তো এই পয়েন্টের ব্যাপারে আমরা যা আমাদের মতামত সেটা তৃতীয় পক্ষের কাছে দিলাম, সেটা তো দিলামই। ওনারা তৃতীয় পক্ষ তথা আহমদ ইসা সাহেব, মাওলানা নাসিরুল্লাহ সাহেব, মাওলানা ইয়াহিয়া সাহেব, হাফেজ ইয়াকুব আলী সাহেব, ওনারা
দুই পক্ষের সঙ্গে আলোচনা করে যে 10টা প্রস্তাবনামা আমাদেরকে দিলেন, যেটার সাথে আমরা সম্মতি প্রকাশ করে ওনাদেরকে আগে বাড়তে বললাম, সেটাতে এই বিষয়টাতে ছিল যে প্রস্তাবনা 2, সংঘ স্মারক মোতাবেক জামিয়া রহমানিয়া আরাবিয়ার 10 জন প্রতিষ্ঠাতা পরিষদের সদস্যগণের নামের তালিকা জামিয়ার অফিসে বা প্রবেশদ্বারে স্থাপন করা। আচ্ছা, আমাদের প্রস্তাবটাও এমনই ছিল, যেহেতু শাহগুলিয়া সাহেব হুজুরের নিজের হাতে তৈরি করা গঠনতন্ত্র হুজুর শরীফ থেকে এবং হুজুরের স্বাক্ষর করা, ওটাতে 10 জনের নাম আছে প্রতিষ্ঠাতা হিসাবে, যেটা আমি পড়ে শোনালাম। সেই হিসাবে প্রতিষ্ঠাতাদের যদি তালিকা এখানে প্রকাশ করতে হয়, তাহলে আমরা 10 জনেরটাই প্রকাশ করব। প্রয়োজনে হুজুরেরটা একটু বোল্ড করে দেওয়া হবে, একথাও বলা হয়েছিল। এবং আমাদের প্রস্তাবের আলোকে তৃতীয় পক্ষ সেটাকে মেনে নিয়েছে, যে সংঘ স্মারক মোতাবেক জামিয়া রহমানিয়া আরাবিয়া 10 জন প্রতিষ্ঠাতা পরিষদের সদস্যগণের নামের তালিকা জামিয়ার অফিসে বা প্রবেশদ্বারে স্থাপন করা। তো এই ছিল প্রতিষ্ঠাতা বিষয়ক। এটা তো মোটামুটি আপনারা একমত হয়েছেন, বা আপনারাও কি এটার ব্যাপারে? এটাতে একমত হইতে তো কোনো, এটাই তো বাস্তবতা, এটার সাথে একমত হইতে তো কোনো সমস্যা নেই। আচ্ছা, কিন্তু তাদের দাবি যেটা, যে হুজুরকে একক প্রতিষ্ঠাতা হিসেবে মানতে হবে। হুজুর তো একক প্রতিষ্ঠাতা ছিলেন না। হুজুরের নিজের স্বাক্ষর করার সেই গঠনতন্ত্র, সেটাতেও না, বাস্তবতাতেও নাই। এ কারণে যে হুজুর না জমি ওয়াকফ করেছেন, না ভবন নির্মাণ করেছেন, না হুজুরকে মোতাল্লি করে ওয়াকিফরা ওয়াকফ করছে, এমন কিছু না। তো জমি ওয়াকফ যারা করছেন, ওয়াকফের হলো কমিটি পরিচালনা করবে। সেই হিসাবে প্রতিষ্ঠাতা তো ফুল বডি, হুজুর এককভাবে না। তার মানে ওনারা যে প্রস্তাব দিচ্ছে আপনারা সেটাকে ওইভাবেই গ্রহণ করেছেন? এটা তৃতীয় পক্ষ যে প্রস্তাবনা দিয়েছে সেটাকে ওইভাবে গ্রহণ করে, যেহেতু সেটাই বাস্তব ছিল। অনেক দূর পর্যন্ত ঘটনাগুলো চলে আসছে। লাস্ট হয়তো বা আপনার কথা থেকে যেগুলো আসলো আমাদের সামনে, যে একটা সমঝোতার অবস্থা চলছিল 5ই আগস্টের পরের ঘটনাগুলোর পক্ষ থেকে, তারপরেও সমঝোতার একটা ভালো সুযোগ তৈরি হওয়ার পর আবার বিভিন্ন ঘটনা অন্যদিকে প্রবাহিত হয়ে গেছে। তারপরেও মানে সব কিছুকে মাথায় রেখে চিন্তা করে এই জায়গা থেকে আপনারা শেষ, মানে আমাদের কূটনীতির ভাষায় বলে যে ট্যানেলের শেষ প্রান্তে একটু আলো দেখা যাচ্ছে, ওই আলোর জায়গাটা যদি বলতে চাই জামিয়া রহমানি, আপনাদের পক্ষ থেকে ওই আলোর জায়গাটা কি হতে পারে? আপনারা সমাধানের শেষ বিন্দু বা শেষ আলোকে কি মনে করছেন যে কি হতে পারে এটা? আমরা ওনাদের শুভবুদ্ধি ছাড়া আর কিছু আশা করতে পারি না। এখানে আরো কথা আছে। ওনারা যেখানে এই 5ই আগস্টের এই ঢোকাটার ক্ষেত্রেও কিন্তু ওনাদের স্ববিরোধী বক্তব্য আছে। কখনো বলছেন যে ওনারা এটা ঘটান নাই, আবার কখনো বলছেন যে ওনারাই করছেন, এবং ওনাদের কথায় কাজে এটা বুঝাই কিন্তু ওনারা করছেন। মামুনুল্লাহ সাহেব নিজেই বলছেন যে কেন ভবন দখলে গেলাম, তাদের দখল করছেন। তো এই যে স্ববিরোধী বক্তব্য, আবার দাবি করছেন শাহগুলিয়া সাহেব হুজুরকে প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্যে, আবার আরেক মজলিসে দাবি করতেছেন আমার প্রতিষ্ঠান। তো এই যে স্ববিরোধী বক্তব্য, এগুলো থেকে ওনারা কবে ফিরে আসবেন আর কবে বাস্তব সমঝোতায় ওনারা করবেন, এটা আমরা অন্তত আশার আলো খুবই ক্ষীণ দেখতে পাচ্ছি। আর এছাড়া সমঝোতা আমরা এখনো সম্ভব মনে করি, তবে কিছু শর্ত আছে। শর্ত বলতে আমরা গুরুত্বপূর্ণ শর্তের জন্য একটা মনে করি যে এখানে সমঝোতা হইতে হলে 1 নাম্বার, ওনাদের যেটা এই তৃতীয় পক্ষ যৌথ প্রস্তাবের মধ্যে উল্লেখ করছেন, যে ওনারা চাবি তৃতীয় পক্ষের হাতে হস্তান্তর করে দিবেন। তো এটা আমাদের পক্ষ থেকেও দাবি ছিল যে ওনারা দখল ছেড়ে তৃতীয় পক্ষের হাতে চাবি পৌঁছায় দিবেন, এরপরে সমঝোতার কথা চলবে। এটা শুনছি যে কেউ কেউ প্রশ্ন করছে যে সমঝোতা করতে হলে চাবি কেন বুঝিয়ে দিতে হবে? এটা অন্য ক্ষেত্রে প্রযোজ্য না হলেও এই ক্ষেত্রে প্রযোজ্য। এই কারণে, যেহেতু ওনাদের এই ভবনে দখলে যাওয়াটা সুন্দর ছিল না, ওনাদের ছিল লাঠি ছোটা এবং মারামারি, অস্ত্রবাজি, এই মাধ্যমিক ভাঙচুর, এর মাধ্যমে কিন্তু ওনারা ওখানে গেছেন। তার মানে হলো ওনাদের ওখানে অবস্থানটা কিন্তু, অবস্থানে যাওয়াটা নৈতিকভাবে সঠিক ছিল না। সুতরাং এই অনৈতিক কর্মকাণ্ড থেকে ওনাদের কি আসতে হবে, বেরোয় আসতে হবে। সমঝোতার কোনো সদিচ্ছা যদি থাকে এবং এটাকে বিশ্বাসযোগ্য করতে চান, তাহলে ওনারা এটা করতে হবে। এটা আপনাদের কাছে যৌক্তিক মনে হয় কিনা সেটা আমরা বলতে পারবো না। 2 নম্বর হলো
এখন আরেকটা বিষয় যুক্ত হয়েছে, সেটা হলো যে 28শে আগস্টে একটা মিথ্যা আবেদনপত্র দিয়ে 1লা সেপ্টেম্বরে ওনারা যে একটা এই বানোয়াট একটা নিলেন, অনুমোদন নিলেন, আমরা এটাকে কোনোভাবেই বৈধ কর্তৃপক্ষ বলতে পারি না। এটার ক্ষেত্রে ওনাদের অবস্থান পরিষ্কার করতে হবে যে ওনারা এটা কি স্বেচ্ছায় করেছেন, পূর্ব পরিকল্পিত ওনাদের পরিকল্পনায় হয়েছে। যদি ওনাদের পরিকল্পনায় না হয়, ওনাদের স্বেচ্ছায় না হয়ে থাকে, তাহলে ওনারা এটা জাতির কাছে পরিষ্কার করবেন যেটা ওর সাথে ওনারা জড়িত না। আর যদি ওনারা এটার সাথে জড়িত থাকেন, তাহলে অবশ্যই সমঝোতাকে ফলপ্রসূ করতে হলে ওনাদের এই অবৈধ কমিটির অনুমোদন যেটা আছে এটা ওখানে গিয়ে উইথড্র করতে হবে। আগের কমিটির বিষয়টাকে বহালের জন্য ওনাদের পক্ষ থেকে আবেদন করতে হবে, এটা আমাদের প্রত্যাশা। এরপরেও যদি নাকি এমন কোনো তৃতীয় পক্ষ চলে আসে যারা নাকি উভয় পক্ষকে মিলিয়ে দিতে পারে, আর সমঝোতার বাস্তব কোনো রূপ দিতে পারে, আমাদের সেটার সাথে দ্বিমত থাকবে না। আপনি যে দুটো প্রস্তাবনা বললেন, এগুলো কি আপনারা যে ওনাদের যে প্রস্তাবনা ছিল সমঝোতা, ওখানে কি আবার পরে এই দুটোকে অ্যাড করে পাঠিয়ে দিয়েছেন ওই যে মধ্যস্থতাকারী কমিটি ছিল? দ্বিতীয়টা অ্যাড করার তো প্রশ্নই আসে না, কারণ আমরা যখন জবাব দিলাম ওনাদের হ্যাঁ। প্রস্তাবের, তখন তো এই ঘটনাটা আমরা জানতাম না। ওনারা যে আচ্ছা আচ্ছা। আমরা তো 17ই আগস্টের মধ্যে আমাদের প্রস্তাবনামা কি করে দিলাম, ওনাদের প্রস্তাবনামার জবাব দিয়ে দিলাম। দুর্ঘটনাটা তো ঘটলো 1লা সেপ্টেম্বরে। তো সেটা দ্বিতীয়টা শর্ত যুক্ত করার তার আর প্রথম শর্ত যেটা যে ভবনের দখল আগে ছেড়ে দাও, যেটা লাঠিসোঁটা নিয়ে আর ভাঙচুরের মাধ্যমে দখলে গেছো সেটা আগে ছেড়ে দাও, সেই প্রস্তাব তো আমাদের প্রিন্সিপাল সাহেব ওই দিন রাত্রেই করে দিয়েছেন। কারণ রাত্রেও একটা 1-2 জন মুরব্বীকে পাঠানো হয়েছিল এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আমাদের মোতায়েম সাহেব সেদিনই বলে দিয়েছেন। সেটা তো সহজ ব্যাপার, যারা এখানে এভাবে ঢুকছে তাদেরকে প্রত্যাহার করে নিলেই তো সমঝোতার হয়ে যায়, আলোচনার পথ সহজ হয়ে যায়। দর্শক, আমরা সাম্প্রতিকের আজকের পর্বে অনেক লম্বা সময় থেকে অনেকগুলো কথা শুনছিলাম জামিয়া রহমানিয়ার সেই পুরনো সময়ের ঘটনা থেকে মাঝখানের লম্বা সময়ের ঘটনা প্রবাহ কি হয়েছে, কিভাবে হয়েছে, অনেক অজানা কথা যেগুলো আমরা দেশবাসী আমরা বিশ্বাস করি এই কথাগুলো আপনারাও শোনেননি, আপনারাও জানেন না। আমাদের সামনে আসলো আমাদের মুফতি সাইদ আহমদ সাহেব দামাত বরকতুম খুব সুন্দর করে কথাগুলোকে বলছিলেন, ঘটনার পরের ঘটনা, আগের ঘটনা, মাঝখানের ঘটনা, সব ঘটনাগুলোকে বর্ণনা করছিলেন, কি হয়েছে, কেন হয়েছে এবং কিভাবে, এবং ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে কোন ঘটনাগুলো ঘটেছে এবং কি হয়েছে সবগুলোকেই বর্ণনা করছিলেন। আমরা একেবারে শেষ পর্যায়ে সাম্প্রতিকের আজকের পর্বে লাস্ট একটা প্রশ্ন করব, সেই প্রশ্নটা দিয়ে আমরা আমাদের আজকের এই আলোচনার সমাপ্তি করব। প্রশ্নটা হচ্ছে যে আপনারা দেশবাসীর কাছে যারা এই কথাগুলোকে শুনবেন তাদের কাছে আপনাদের একটা প্রত্যাশা, যে আপনাদের অনেক ছাত্র আছে এখান থেকে যারা ফারিগান হয়ে গেছেন, বা আপনাদের অনেক শুভাকাঙ্ক্ষী আছেন, বা আরও শুভাকাঙ্ক্ষী না থাকলেও যারা কওমি অঙ্গনের বা এরকম সম্পৃক্ততার সাথে আছেন, সবাই জামিয়া রহমানিয়া কি হলো, কি চাওয়া বা আপনাদের কি ইচ্ছা, এই জায়গাগুলো মিলিয়ে শেষ এক কথায় আপনারা দেশবাসীর কাছে আপনাদের কি প্রত্যাশা, এই জামিয়া রহমানিয়ার ভবন সংক্রান্ত যেই লম্বা আলোচনা করলাম সেটা স্যার একেবারে শেষ কথাটা। দেশবাসীর সকলে তো আসলে এটার সাথে সম্পৃক্ত হবে না, সেজন্য সকলের কাছে প্রত্যাশা আমরা পৌঁছাইতে পারবো না। যারাই জামিয়া রহমানিয়া সম্পর্কে জানবেন এবং কথা বলতে চাইবেন, মন্তব্য করতে চাইবেন, তাদের কাছে বিনীত অনুরোধ থাকবে তারা যেন আমাদের বক্তব্যটাও শোনেন। আমাদের বক্তব্য না শুনে কেউ যেন এখানে অন্তত পক্ষে মন্তব্য করতে না যান, কারণ এটা শরীয়তেও নিষেধ যে এক পক্ষের কথা শুনে মন্তব্য করা। আমরা এতটুকু শুনতে পারছি বা আন্দাজ করতেছি যে অনেক অতি আবেগী লোক তারা আমাদের পক্ষের কথা শুনতেই রাজি না, কিংবা শুনেন না। আমার ধারণা সম্ভবত এই ভয়ে যে ওনারা যে বিভ্রান্তিতে আছেন সেই বিভ্রান্তিটা কেটে যাওয়ার আশঙ্কা করেন। এই কেটে যাওয়ার আশঙ্কায় ওনারা এই পক্ষের কথাই শুনতে চান না। মুরব্বী হন, মাঝারি সাইজ ধরনের মাঝারি স্তরের হন, কিংবা নৌজওয়ান উদ্যোগী নৌজওয়ান হন, আলেম হন, দিনদার হন, সকলের কাছে আমাদের একটা আবেদন থাকবে যে অন্তত পক্ষে দয়া করে আমাদের কথাগুলো শুনুন। আমাদের কথাগুলো আমরা ইতিপূর্বে 2021 সালে যখন আমরা গেলাম তখন আমরা একটা বই আকারে চেপে দিয়েছি, সেখানে ভূমিকা আমরা লিখেও দিয়েছি যে এর কোনো লাইনও যদি চ্যালেঞ্জ করে কেউ, তাইলে অবশ্যই আমরা সেই চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য তৈরি আছি। এখনকার ঘটনাকে কেন্দ্র করে আমরা আরেকটা ছোট এরকম পুস্তিকা আকারে আমরা এটাকে প্রচার করেছি। এখন আপনাদের মাধ্যমে আমাদের একটা বার্তা জনগণের কাছে যাচ্ছে, তা আমরা আশা করব যে সকলে যেন মনোযোগ দিয়ে আমাদের কথাগুলো শোনেন, তারপরে যেন মন্তব্য করেন, তার আগে যেন
মন্তব্য না করেন। আর যদি নাকি এখানে এই বিষয়ের সঠিক সুরাহা শরীয়ত নির্দেশিত যেটা কাম্য সেটা করতে পারেন তাহলে তো আরও কৃতজ্ঞ থাকব। আরেকটা প্রশ্ন এখানে আছে যে একটা সময় ছিল যখন নাকি সেগুলাই সাহেব হুজুর জীবিত ছিলেন এবং বিরোধটা এমন ছিল যে সেগুলাই সাহেব হুজুরের সঙ্গে কমিটির কিংবা আমাদের মুফতি সাহেব হুজুর মঈন পীর হুজুর ওনাদের অনেকে এটাকে রং দিয়েছেন এভাবে যে ওস্তাদ ছাত্রের দ্বন্দ্ব, সুতরাং ঠিক বেঠিক অত পর্যালোচনায় আমরা যাব না, আমরা ওস্তাদের পক্ষে থাকব। এই ছিল তখন 2001 সালের ওনাদের ইয়ে। কিন্তু এখন আজ 2024 সালে 5ই আগস্টে যে ঘটনাটা ঘটলো, আবেগটা যদি সেই লাইনেই আমরা রাখি যে ওস্তাদ ছাত্রের দ্বন্দ্ব, আমরা ওস্তাদের পক্ষে থাকব, তাইলে এখন কিন্তু এই আলেম সমাজ এবং যারা বিবেকবান তাদের সাপোর্টটা কিন্তু আমাদের পাওয়ার কথা। এই জন্য যে এখানে ওস্তাদ হলেন মুফতি মনসুরুল হক সাহেব, এখানে ওস্তাদ হলেন হিফজুর রহমান সাহেব, আর ছাত্র হলেন ওনারা। যদি ওনারা বাস বিচার কিংবা দলিলাদিল্লা এগুলো ঘাটতে নাও চান, শুধু সেই আবেগের বশবর্তী হয়ে যদি কাজ করতে চান যে ওস্তাদ ছাত্র, তা আমাদের ওস্তাদের পক্ষ নিতে হবে। সেই হিসাবে কিন্তু জাতির কাছে আমরা দাবি করতে পারি, আশা করতে পারি যে এখানে তারা ওস্তাদদের পক্ষ নেবেন। দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম, অনেক লম্বা আলোচনা আমরা শুনলাম। আমরা যার আলোচনা শুনলাম তিনি নায়েবে মুহতামিম এবং নায়েবে মুফতি সাইদ আহমেদ সাহেব, তার কথা শুনছিলাম। আমরা জামিয়া রহমানিয়া নিয়ে বিস্তারিত আলোচনা শুনলাম। এই আলোচনার মাঝে অনেক আশার কথা আছে যেমন, আবার অনেক নিরাশার কথাও আছে তেমন। আসলে আমরা চাই যে এই সমস্যাটার সমাধান হোক। একটা দিনী প্রতিষ্ঠান বা যেই দিনী প্রতিষ্ঠানগুলো চলছে সেই প্রতিষ্ঠানগুলো ভালো মতো চলুক, উত্তম মতো চলুক, দিনের খেদমত হোক। আমাদের সবার এই দিনী প্রতিষ্ঠানগুলো থেকে আমরা উপকৃত হই। যেই সমস্যাগুলো আছে সেগুলোর খুবই তাড়াতাড়ি এবং খুব সহজেই যেন আল্লাহ তাআলা একটা সমাধানের ব্যবস্থা করেন। আমাদের আজকের আলোচনার মূল উদ্দেশ্য ছিল দর্শক যে এই যে আমাদের মাঝে একটা কনফিউশন বা আমাদের মাঝে একটা না জানার কারণে, দুই পক্ষের কথাকে না জানার কারণে যে সমস্যাগুলো বা যেই ধারণাগুলো নিয়েছিলাম আমরা অনলাইনে বা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা যে কথাগুলোকে শুনি, সেই কথাগুলোকে নিয়ে আমরা অনেক সময় অনেক কথা বলি, অনেক রকম কমেন্ট করি, অনেক কিছুই করি, যেগুলো হয়তো বা আসলেই কাম্য না। হুজুর যে কথাগুলোকে বলেছেন যে আসলে আপনারা দুই পক্ষের কথা শোনেন। আমরাও চাই যে এখানে যারা আছেন তারা সবাই আমাদের ওস্তাদ, আপনাদেরও ওস্তাদ, বা এখানে যারা আছেন সবাই আপনাদের পরিচিত, আস্থাভাজন বা বিশ্বস্ত বা আপনাদের ভালোবাসার মানুষ। আমরা চাই না যে আপনারা কারো সাথেই কোনো রকম এমন কোনো আচরণ করেই যার জন্য সবার এটা কষ্টের কারণ হয়ে যায়। আমরা চাই যে এই সমস্যাগুলোর খুবই আশু এবং খুব তাড়াতাড়ি একটা সুষ্ঠু সমাধান হয়ে যাক। আল্লাহ তাআলা এই ব্যবস্থাকে খুব তাড়াতাড়ি করে দেন, আমাদের প্রত্যাশা থাকবে এইটাই। দর্শক, আজকের এই আলোচনা থেকে হয়তো বা আমরা আশা করছি সাম্প্রতিকের এই আজকের পর্ব থেকে আপনাদের অনেক অনেক যে জানাগুলোর ইচ্ছা ছিল, চাওয়া ছিল, আপনারা জানতেন না, সেগুলো অনেকগুলো উত্তর পেয়েছেন। হয়তো আবার কোনো এক সময় হুজুরের সাথেই বসতে হবে যদি আবার কোনো নতুন ইস্যু তৈরি হয় এই ব্যাপারগুলো নিয়ে। আপাতত আজকের মতো আপনাদের সাথে আমি আলামিন আলম এখান থেকে বিদায় নিচ্ছি। আবার ইনশাআল্লাহ দেখা হবে নতুন এক কোনো পর্বে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।